হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম এভরিওয়ান, নমস্কার, আদাব। আজকের আমাদের ক্লাসটি হচ্ছে সিডিপি পেপার 2 ক্লাস 4। যদি আপনি প্রিভিয়াস ভিডিওসগুলো দেখতে চান তাহলে ডিসক্রিপশনের মধ্যে লিংক আছে, প্লেলিস্টের আপনি দেখে নেবেন। প্লেলিস্ট থেকে একটি সিকোয়েন্সে দেখে যাবেন, তাহলে আপনার জন্য বুঝতে একটি সুবিধা হবে, কারণ আমি বেসিক কোয়েশন থেকে ক্লাস শুরু করেছি। যদি যে কোনো একটি ক্লাস দেখেন তাহলে আপনার বুঝতে একটু অসুবিধা লাগবে, তাই আপনি প্রথম থেকে ক্লাস থেকে আসবেন, তাহলে আপনার জন্য বেনিফিট হবে। যদি আপনি সিডিপির কমপ্লিট থিওরি দেখতে চান তাহলে ডিসক্রিপশনের মধ্যে লিংক দেওয়া থাকবে, দেখে নেবেন। যদি আপনি বাংলা পেডাগজির প্রিপারেশন করেছেন, এই চ্যানেলের মধ্যে বাংলা প্রিপারেশন করতে পারবেন একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। 2018 থেকে 2024 পর্যন্ত প্রত্যেকটি কোয়েশন ডিসকাস করা হবে, প্রত্যেকটি কোয়েশনের ডিটেইল অনুসারে ডিসকাস করা হবে, আপনি দেখে নিতে পারেন প্লেলিস্টের মধ্যে থেকে। সো আজকে যে প্রথম কোয়েশন সেটা হচ্ছে, দি ডাইরেকশন অ্যান্ড সিকোয়েন্স অফ ডেভেলপমেন্ট আর সিমিলার every child, but each child develops at her own rate. Which principle of child development does this illustrate? একটা বাচ্চা যে ডাইরেকশন আর সিকোয়েন্স আছে যে ডেভেলপমেন্টের, সেটা প্রত্যেকের সেম থাকে, কিন্তু রেটটা ডিফারেন্ট থাকে। ডাইরেকশন বলতে যে প্রিন্সিপাল অফ ডাইরেকশন আছে সেফিলোকোডাল, প্রক্সিমোডিস্টাল। সেফিলোকোডাল হচ্ছে একটা বাচ্চা ডেভেলপমেন্ট হেড থেকে টোয়ের দিকে যাবে, মানে পা হইতে মাথা পর্যন্ত যেটা ডেভেলপ থাকবে সেটা হবে সেফিলোকোডাল। প্রক্সিমোডিস্টাল প্রিন্সিপাল সেটা, যেটা একটা বাচ্চার সেন্টার থাকবে, যে কোনো একটা সেন্টার থাকবে, সেন্টার থেকে তার ডেভেলপড হবে। যেমন প্রথমে তার বুকের যে হাড্ডি যেটা আছে সেটা ডেভেলপড হবে, তারপরে ধীরে ধীরে যাবে তার কাঁধের দিকে, তারপরে কোনোর দিকে, তারপরে আঙ্গুলের দিকে। এইভাবে যে ডেভেলপমেন্টটা হবে সেটা হবে প্রক্সিমোডিস্টাল। এটা থেকে অনেক কোয়েশন আসে যে সেফিলোকোডাল আর প্রক্সিমোডিস্টাল এটা কোন প্রিন্সিপালের মধ্যে পড়ে, প্রিন্সিপাল অফ ডাইরেকশনের মধ্যে। তারপরে যে সিকোয়েন্স অফ ডেভেলপমেন্টের যে সিকোয়েন্স আছে, সবার প্রথম হচ্ছে ইনফ্যান্সি, আর্লি চাইল্ডহুড, লেটার চাইল্ডহুড, তারপরে অ্যাডোলেসেন্স। যে এই যে সিকোয়েন্স আর ডাইরেকশনটা প্রত্যেকের সেম থাকে, কিন্তু প্রত্যেকের রেটটা ডিফারেন্ট থাকে। রেট বলতে যে একটা বাচ্চা যদি 3 মাসের মধ্যে পেট দিয়ে চলা শিখে আর একটা বাচ্চা 2 মাসের মধ্যে চলা শিখে যেতে পারে, এটা মানে এক একের মধ্যে এক এক রকমের হবে। এটা কোন প্রিন্সিপালের মধ্যে পড়ছে? ডিসকন্টিনিউটি। এটা ডিসকন্টিনিউটি নয়, লিনিয়ার নয়। ডেভেলপমেন্ট সবসময় স্পাইরাল থাকবে, এইভাবে স্পাইরাল থাকবে, কখনো বাড়বে কখনো কমবে, এইভাবে থাকে। লার্নিংও ঠিক স্পাইরাল থাকে। লিনিয়ার কোনো জিনিস লিনিয়ার নেই, লিনিয়ার মানে একদম সোজা, লিনিয়ার কখনো হবে না। ইউনিফর্মিটি মানে সিঙ্গেল মনে করেন, কিন্তু ডেভেলপমেন্ট সিঙ্গেল নয়, ডেভেলপমেন্ট হচ্ছে মাল্টি ডাইরেকশনাল, এটাও নয়। ইন্ডিভিজুয়ালিটি মানে ইন্ডিভিজুয়াল, প্রিন্সিপাল অফ ইন্ডিভিজুয়ালের মধ্যে পড়ছে যে এক এক বাচ্চা এক এক রকমের হতে পারে। আমাদের মধ্যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স আছে, যে একটা বাচ্চা 3 মাসের মধ্যে কথা বলা শিখে যেতে পারে, আর একটা বাচ্চা 6 মাসের মধ্যে শিখতে পারে। এটার মধ্যে যে ডিফারেন্সটা আছে সেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালিটি। অপশন ডিটা হচ্ছে সঠিক। নেক্সট কোয়েশ্চন নাম্বার 2, assertion and reasoning. It is difficult to make generalized claims about children and childhood because there is much multiplicity. এটা একটু ডিফিকাল্ট হয়ে যায় যে চিলড্রেন আর চাইল্ডহুড বলতে যে বাচপানের কথা বলা হচ্ছে, বাচপান, আর চিলড্রেন বলতে একটা বাচ্চা। এটার মধ্যে যে ক্লেম করা ডিফিকাল্ট হয়ে যায়, কারণ মাল্টিসিপ্লিটি আছে প্রত্যেক বাচ্চার। মাল্টিসিপ্লিটি বলতে যে রেট, এই যে আগের কোয়েশনের মধ্যে পড়লাম যে রেট, এই রেটের মধ্যে ডাইভার্সিটি আছে। মাল্টিপ্লিসিটি মানে ডাইভার্সিটি, এক এক বাচ্চার মধ্যে এক একটা ডাইভার্সিটি আছে। এটা ক্লেম করতে একটু ডিফিকাল্ট হয়ে যায়। তার কারণ হচ্ছে চাইল্ডহুড ইজ সোশিও কালচারাল কনস্ট্রাক্ট। চাইল্ডহুড কি সমাজ দ্বারা নির্মিত। এটা দুটি অপশন ঠিক, আর আরেকটির ব্যাখ্যা হচ্ছে, এর কারণেই ডিফিকাল্ট হয়ে যায়। চাইল্ডহুড ইজ সোশিয়াল কনস্ট্রাক্ট বলতে আমরা সাধারণত মনে করি যে চাইল্ডহুড
একটা জেনারেল যে বয়সের বাচ্চা খেলাবে কিংবা স্কুলের মধ্যে যাবে, এটা আমরা জেনারেল ভাবে বুঝি। কিন্তু এক এক পিঢ়ির মধ্যে এক এক রকমের। অনেক আগে যখন ইউরোপের মধ্যে অনেক ছোট ছোট বাচ্চারা কি করতো, তারা কাজ কাম করতে লাগতো। আমরা মনে করি যে একটা বাচ্চা চাইল্ডহুড, তার যে বাচপন যেটা থাকবে পড়াশোনা কিংবা খেলার দিকে যাবে, কিন্তু অনেক জায়গা আছে যেখানে এই বয়সের মধ্যে বাচ্চাকে কাজ করতে হয়, মানে চাইল্ডহুডটা সোশিয়াল কনস্ট্রাক্ট থাকে, সমাজের দ্বারা দেওয়া হয়। এই যে চাইল্ডহুড মানে বাচপন, আর বাংলা যদি বলেন আপনি শৈশবকে আমরা যে সাধারণত জীবনের একটা নির্দিষ্ট ও সর্বজনীন হিসাবে দেখি আমরা, যেখানে শিশুদের খেলার, শেখার ও নির্ভরশীল থাকার কথা ভাবা হয়। কিন্তু সমাজবিজ্ঞানীরা বলেন এই ধারণা সব সময় বা সব সমাজে একই রকম ছিল না। প্রত্যেক সমাজে বা এক এক সময় এক এক ধরনের ছিল না। বিভিন্ন সময়ে এবং বিভিন্ন সংস্কৃতিতে শৈশবের সংজ্ঞা, অধিকার, দায়িত্ব এবং শিশুদের প্রতি আচরণ আলাদা ছিল। উদাহরণস্বরূপ আপনারা ধরতে পারেন যে মধ্যযুগে ইউরোপের শিশুদের বড়দের মতোই মনে করা হতো, তাদেরও কাজ করতে হতো। আধুনিক যুগে শিশুরা পড়াশোনার সুযোগ পায় এবং তাদের আলাদা করে শিশু হিসেবে দেখা যায়। এই জন্য এটা ডিফিকাল্ট হয়ে যায় যে ডাইভার্সিটির মধ্যে। এখানে both A and R2 R is the correct explanation of A option, এটা হচ্ছে সঠিক। Next question number 3. Which of the following statement is correct explanation of the process of socialization of a child? একটা বাচ্চার যে সোশিয়ালাইজেশনের কারেক্ট কোনটি হবে? সোশিয়ালাইজেশন যেটা আমরা সমাজের থেকে যে জিনিসগুলো শিখি, চলাফেরাগুলো শিখি, নর্ম ভ্যালুজ যেগুলো শিখি, কিভাবে বড়দের সাথে কথাবার্তা বলতে হয়, কিভাবে বাইরে গেলে আচরণ করতে হয়, এটাই হচ্ছে আমাদের সোশিয়ালাইজেশন। এখানে সোশিয়ালাইজেশনের মধ্যে সঠিক কোনটি? Child's potential is definite result of unfolding of genetic materials. শুধু জেনেটিক ম্যাটেরিয়ালস এর ডেফিনেট করে দেয় একটা বাচ্চার যে ক্ষমতা, যে কোনো জিনিস শেখার ক্ষমতা, এগুলি সোশিয়ালাইজেশনটা শুধু জেনেটিক ঠিক করে দেয়, জেনেটিক নয়। জেনেটিকের সাথে এনভায়রনমেন্টটাও প্রভাব পড়ে। জেনেটিক বলতে যে হেরিডিটির কথা বলছে, মানে শুধু হেরিডিটিকে ইম্পর্টেন্ট দেওয়া হচ্ছে একটা বাচ্চার যে কোনো একটা জিনিস, সোশিয়ালাইজেশন যে কোনো জিনিস হোক, হেরিডিটিকে ইম্পর্টেন্ট দেওয়া হচ্ছে, শুধু হেরিডিটিকে ইম্পর্টেন্ট দেওয়া হয় না। চাইল্ড ক্যান বি শেপড অ্যান্ড মডিউলড কমপ্লিটলি বাই সোশিয়াল এনভায়রনমেন্ট। এখানে এবার শুধু এনভায়রনমেন্টের প্রভাব পড়বে সোশিয়ালাইজেশনের মধ্যে, শুধু এনভায়রনমেন্টাল নয়, হেরিডিটিরও কিছু প্রভাব পড়বে। Children's development is determined solely by his destiny and neither heredity nor environment play a role. হেরিডিটিরও প্রভাব পড়বে না, এনভায়রনমেন্টের প্রভাব পড়বে না, এটা ভাগ্যের উপর নির্ভর করবে না, এটাও হতে পারে না। Children's development is a complex interplay of heredity and environmental factors. একটা বাচ্চার যে ডেভেলপমেন্টটা থাকবে তার হেরিডিটি আর এনভায়রনমেন্টের কমপ্লেক্স ইন্টারপ্লে থাকবে, জটিলভাবে পারস্পরিক থাকবে। এটাই হচ্ছে সঠিক অপশন 2। আমরা হচ্ছে ডেভেলপমেন্ট হচ্ছে হেরিডিটি আর এনভায়রনমেন্টের প্রোডাক্ট বা রেজাল্ট। হেরিডিটি আর এনভায়রনমেন্টের রেজাল্ট ডেভেলপমেন্টকে বলা হয়। নেক্সট কোয়েশ্চন নাম্বার 4. আইডেন্টিফাই দি কারেক্ট ক্রোনোলজিক্যাল অর্ডার পিয়াজের স্টেজ অফ ডেভেলপমেন্ট। পিয়াজে যে ডেভেলপমেন্টের 4টা স্টেজ দিয়েছেন, এই স্টেজের মধ্যে সঠিক অপশন কোনটি? কনক্রিট অপারেশনাল, এটা হবে না। সবার প্রথম স্টেজ সেন্সরি মোটর। অপশন বি এর মধ্যে সেন্সরি মোটর, প্রি অপারেশনাল, কনক্রিট অপারেশনাল, ফর্মাল অপারেশনাল স্টেজ। অবশ্যই এটাই সঠিক অপশন। বাকিতে ফর্মাল অপারেশন প্রথম আসবে না, প্রি অপারেশনাল এটাও প্রথমে না। সবার প্রথম স্টেজ হচ্ছে সেন্সরি মোটর স্টেজ, তারপরে হচ্ছে প্রি অপারেশনাল স্টেজ, তারপরে হচ্ছে কনক্রিট, তারপরে ফর্মাল। সেন্সরির মধ্যে বাচ্চা তার সেন্সেস দিয়ে শিখবে। প্রি অপারেশনের মধ্যে যে যত সব ঝামেলা জিনিসগুলো আছে বাচ্চা করতে পারবে না, যে জিনিসগুলি, এগুলি প্রি অপারেশনের মধ্যে পড়বে। কিন্তু একটা পজিটিভ পয়েন্ট আছে, প্রি অপারেশনের মধ্যে বাচ্চার মধ্যে সিম্বলিক তথ্য এসে যায়। কনক্রিট অপারেশনের মধ্যে বাচ্চার যত জিনিসের মধ্যে যে অসুবিধা, যে জিনিসগুলি ছিল, এই অসুবিধাগুলো বুঝতে পারে, তার মধ্যে কনজারভেশনটা এসে যায়। সে যে কোনো জিনিস, বরফ পানি বরফ, এগুলো বুঝে যায় কনক্রিট অপারেশনের মধ্যে। তার সামনে যে জিনিসগুলো থাকে সেই প্রবলেমগুলির সমাধান করতে পারে। ফর্মাল অপারেশনের মধ্যে
অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিংটা আসে, লজিকের থিঙ্কিংটা ফর্মাল অপারেশনের মধ্যে আসে, হাইপোথেটিক্যাল ডিডাকটিভ রিজনিং এগুলি ফর্মাল অপারেশনাল স্টেজের মধ্যে আসে। অপশন বিটা হচ্ছে সঠিক অপশন। এটা মনে রাখার জন্য আপনি এটা মনে রাখতে পারেন SPCF দিয়ে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 5, which of the following is a critic of Piaget's theory? পিয়াজের যে কগনিটিভ ডেভেলপমেন্টের থিওরি দিয়েছিলেন এটার মানে ক্রিটিসাইজ মানে যে কোনো একটা তার ভুলটা কি, আমরা যে কোনো মানুষের আমরা ক্রিটিসাইজ করি না, যে কোনো আমরা তো সবাই একদম সঠিক হতে পারবো না, কিছু না কিছু একটা ক্রিটিসাইজ থাকবে, প্রত্যেক রাইটারের কিছু না কিছু একটা ক্রিটিসাইজ থাকে। তাহলে পিয়াজের ক্রিটিসিজমটা কি? পিয়াজে ডিড নট বিলিভ চিলড্রেন টু বি ইন্টেলিজেন্ট বিংস। পিয়াজে কেন বিশ্বাস করবে না? পিয়াজে বলেছেন যে চিলড্রেন হচ্ছে লিটল সায়েন্টিস্ট, এটা ভুল, এটা আবার ক্রিটিসাইজ হতে পারে না। পিয়াজে আন্ডারএস্টিমেটেড দি ক্যাপাসিটিস অফ চিলড্রেন প্রি অপারেশনাল স্টেজ। এই যে প্রি অপারেশনাল স্টেজের মধ্যে একটা বাচ্চা প্রি অপারেশনাল স্টেজের এজ হচ্ছে 2 to 7 ইয়ার্স। এই যে প্রি অপারেশনাল স্টেজ, এই স্টেজের মধ্যে পিয়াজে বলেন যে একটা বাচ্চার লজিক থাকে না, তারপরে তার মধ্যে রিভার্সিবিলিটির গুণ আসে না, তার মধ্যে কনজারভেশনটা আসে না, সেন্ট্রেশন করতে পারে না, এটা পিয়াজে বলেছেন। কিন্তু অনেকেরা বলছেন যে না, এই পিয়াজে বলেছেন যে তার এই 2 থেকে 7 বছরের মধ্যে এই জিনিসটা করতে পারে না। কিন্তু অনেক সময় দেখবেন একটা 6 বছরের বাচ্চা কিংবা একটা 5 বছরের বাচ্চা সে বুঝে যে একটা গ্লাস আছে আর এখানে একটা বাটি আছে, এখানের মধ্যে যতটুকু জল জায়গা হবে এটার মধ্যে অতটুকু জল জায়গা হবে, সে এই জিনিসটা বুঝে যায়। কিন্তু পিয়াজে বলছেন যে এটা বুঝবে না এই স্টেজের মধ্যে, প্রি অপারেশনাল স্টেজ, এই স্টেজটা নিয়ে ক্রিটিসিজম করা হয়েছে। পিয়াজে এজকে ইম্পর্টেন্ট দিয়েছেন, কিন্তু অনেক থিওরিস্ট এজটাকে এত ইম্পর্টেন্ট দেন না। এই যে বাচ্চার ডেভেলপ হবে, পিয়াজে বলেছেন, এটাই হচ্ছে ওনার ক্রিটিক। অপশন বিটা সঠিক। পিয়াজে ডিড নট আন্ডারস্ট্যান্ড চিলড্রেন অ্যাজ অ্যাক্টিভলি কনস্ট্রাক্ট নলেজ। পিয়াজে আন্ডারস্ট্যান্ড অ্যাক্টিভলি কনস্ট্রাক্ট নলেজ, এটা ভুল, এখানে ডিড নট বলেছে। পিয়াজে ভিউ দি প্রসেস অফ ডেভেলপমেন্ট অ্যাজ কন্টিনিউয়াস। পিয়াজের মতে ডেভেলপমেন্টটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস, কারণ তিনি স্টেজ দিয়েছেন, যে থিওরিস্টরা স্টেজ দিবেন তারা মনে করবেন যে ডেভেলপমেন্টটা ডিসকন্টিনিউয়াস হবে, এখানে এটাও ভুল। বাকি আমরা আরো 3টি জিনিস জানতে পারলাম, যে অপশনগুলি ভুল ছিল সেখান থেকে আমরা কিছু জিনিস জানতে পারলাম পিয়াজের বিষয়ে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 6, as per Lawrence Kohlberg, children moral reasoning is controlled by external rewards or punishment which stage? মানে একটা বাচ্চা যে পানিশমেন্ট কিংবা রিওয়ার্ড এটা কোন স্টেজের মধ্যে পড়ে? কোহলবার্গ 3টা লেভেল দিয়েছেন আর 6টা স্টেজ দিয়েছেন। এখানে কিন্তু এটা কোনো সময় এই ধরনের হতে পারে, এখানে লেভেলগুলো দিয়েছে কিন্তু নাম দিয়েছে এখানে স্টেজ, কিন্তু স্টেজগুলো দিয়ে নাই। পিয়াজে 3টা লেভেল দিয়েছেন, প্রি কনভেনশনাল লেভেল, কনভেনশনাল লেভেল, পোস্ট কনভেনশনাল। এক একটা লেভেলের মধ্যে 2টা স্টেজ আছে। প্রথম যে স্টেজ সেটা হচ্ছে প্রি কনভেনশনাল লেভেল। প্রি কনভেনশনাল লেভেলের মধ্যে 2টা স্টেজ আছে, অবিডিয়েন্স এন্ড পানিশমেন্ট প্রথম স্টেজ। সেকেন্ড স্টেজ হচ্ছে ইন্ডিভিজুয়াল এক্সচেঞ্জ মানে রিওয়ার্ড। একটা বাচ্চার টিফিনকে যদি তুমি আমাকে টিফিনটা শেয়ার করো, কালকে আমি তোমাকে টিফিন শেয়ার করলাম, আজকে তুমি আমাকে টিফিন শেয়ার করবে, কালকে আমি তোমাকে আমার পেন্সিল দিয়েছিলাম, আজকে তুমি আমাকে পেন্সিল দিবে, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল রিওয়ার্ড ওরিয়েন্টেশন যে স্টেজ। সেকেন্ড স্টেজ হচ্ছে, প্রথম স্টেজ হচ্ছে অবিডিয়েন্স এন্ড পানিশমেন্ট। একটা বাচ্চা হোমওয়ার্ক করবে, যদি তার মা বলেন যদি তুমি হোমওয়ার্ক করো না তাহলে তোমার পানিশমেন্ট পেবে, তোমাকে আমি ডান্ডা দেবো যদি হোমওয়ার্ক করো না, যদি তুমি ভাত খাও না তাহলে তোমাকে মারপিট করা হবে। এই যে ডর বয় যে এটা কোন লেভেলের মধ্যে পড়ছে? প্রি কনভেনশনাল লেভেলের মধ্যে। অপশন এ যেটা সেটা হচ্ছে সঠিক। প্রি কনভেনশনাল লেভেলের মধ্যে স্টেজ 1 আর 2 এর মধ্যে এই এখানে যে কোয়েশনের কথা বলছে এটা পড়ে। Next question number 7. According to Jean Piaget, human baby is born with some instinct and reflexes termed as. একটা বাচ্চার জন্ম হয়, তার মধ্যে কিছু ইনস্টিংক্ট আর কিছু রিফ্লেক্স থাকে। ইনস্টিংক্টস বলতে যেমন সাকিং, একটা বাচ্চা তার মার দুধ থেকে যে দুধ পান করে
এটা সে তো অটোমেটিক, তাকে কেউ বলে না যে তুমি এইভাবে পান করো, সে অটোমেটিক সাকিং করতে পারে। এটা হচ্ছে ইনস্টিংক্ট। রিফ্লেক্স, একটা বাচ্চা যে চোখ খুলে মুজে, এটা তো তাকে কেউ বলে দেয় না, এটা সে জন্ম থেকেই শিখে আসলো কিংবা জন্ম থেকেই তার এটা হলো। এটা জিনিসটা কি? এটা হচ্ছে স্কিমা। স্কিমা হচ্ছে অর্গানাইজেশন অফ ইনফরমেশন, যেখানে ব্রেইনের মধ্যে আছে ইনফরমেশন গুলো আছে, এটা হচ্ছে স্কিমা। অপশন বিটা হচ্ছে সঠিক। মাইন্ড ম্যাপস হচ্ছে যে জিনিসগুলো, যে কোনো জিনিস আপনি মনে রাখার জন্য মনের মধ্যে যে কোনো একটা জিনিস তৈরি করলেন, মনের মধ্যে তৈরি করলেন, যে মানে মস্তিষ্কের মধ্যে তৈরি করলেন, পেঁয়াজের 4টা স্টেজ, এস পি সি এফ, এগুলি মনের মধ্যে তৈরি করলেন, এটা হচ্ছে মাইন্ড ম্যাপস। অ্যাকোমোডেশন হচ্ছে যখন আপনি যে স্কিমা আছে, একটা স্কিমার মধ্যে কোনো একটা জিনিস আছে, সেটাকে আপনি পরিবর্তন করে নতুন জিনিসটাকে অ্যাড করছেন, সেটা হচ্ছে স্কিমা, I mean accommodations. Next question, question number 8. According to Lev Vygotsky, new knowledge is constructed in a zone between. একটা বাচ্চা নতুন নলেজ কখন কনস্ট্রাক্ট করতে পারবে? What a child knows and is capable of knowing. একটা বাচ্চা কি জানে আর তার মধ্যে কতটুকু যোগ্য আছে, এটার মধ্যেই একটা বাচ্চা নলেজ কনস্ট্রাক্ট করবে। অবশ্য অপশন এ সঠিক অপশন। What a child knows and what much beyond her reach. Beyond her reach সেখানে আবার দূরে হয়ে যাবে, এটা নয়। What a child wants to know and teacher thinks, টিচারের কথা এখানে আসবে না, টিচার হেল্প করতে পারবেন এটা হতে পারে। এবং টিচার থিংস, এটা বাচ্চার মধ্যে প্রভাব পড়বে না। প্যারেন্টস থিংস, এটাও বাচ্চার মধ্যে প্রভাব পড়বে না। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 9. A child in the classroom hits his her classmates in the same way that she seen being punished at home. একটা বাচ্চা দেখলো যে কিভাবে, যেমন তাকে হঠাৎ করে তার মা একটা থাপ্পড় মারলেন, ঠিক ওই থাপ্পড়টা ক্লাসের মধ্যে তার একটা ফ্রেন্ডের সাথে এসে সে রিপিট করলো। এই যে এটা কিসের এক্সাম্পল? কনস্ট্রাকটিভিজম, অবজারভেশন লার্নিং, সোশিয়াল কনস্ট্রাকশন, হিউম্যানিস্টিক লার্নিং। এটা হচ্ছে অবজারভেশনাল লার্নিং, অপশন বিটা সঠিক। এই যে অবজারভেশন লার্নিং, এটা দিয়েছিলেন অ্যালবার্ট বেন্ডুরা। যে কোনো জিনিস আমরা দেখে দেখে কিংবা মডেলিং কিংবা অবজার্ভ করে শিখবো, এটা যে 4টা স্টেপ দিয়েছিলেন অবজারভেশন লার্নিং এর মধ্যে অ্যালবার্ট বেন্ডুরা। এই যে 4টা স্টেজ, প্রথম স্টেজ সেটা হচ্ছে অ্যাটেনশন, তারপরের স্টেজ হচ্ছে অপশন স্টেজ 2 হচ্ছে রিটেনশন, তারপরে হচ্ছে প্রোডাকশন, তারপরে রিইনফোর্সমেন্ট। একটা বাচ্চা কখন সে শিখবে? অবজার্ভ করে করে। অ্যাটেনশন, যে কোনো জিনিস সে সবার প্রথমে মনোযোগ দেবে, তারপরে রিটেনশন মানে যে জিনিসটা দেখছে সে মনে যেন রাখে, তারপরে সে ইউজ করবে, সে জিনিসগুলো মনোযোগ দিয়ে দেখেছিল, তারপরে মনে রেখেছিল, তারপরে সে ইউজ করেছিল, তারপরে রিইনফোর্স মানে কেউ একজন বলবে যে তুমি পারবে, ইউ ক্যান ডু ইট, বা ওয়াহ ওয়াহ এই ধরনের বলবে মানুষ, এটাকে বলা হচ্ছে রিইনফোর্সমেন্ট। এ আর পি আর, এটাকে আপনি মনে রাখতে পারেন, মনে রাখার জন্য নিমোনিক্স, মানে এটা এ আর পি আর, এটাকে নিমোনিক্স বলা হয়, কিংবা এস পি সি এফ, এগুলিকে নিমোনিক্স বলা হয়। ছোট একটা টেকনিক আপনি মনে রাখার জন্য তৈরি করলেন। এই স্টেপগুলো থেকে কোয়েশ্চন আসে যে কোন স্টেপের মধ্যে এই কথাটা বলা হচ্ছে, কোয়েশ্চনের মধ্যে থাকে। এখানে যে বাচ্চা দেখেছিল, দেখার জন্য এটা অবজারভেশন লার্নিং হচ্ছে, কারণ সে ঘরের মধ্যে দেখেছে এইভাবে করতে হয়, ঠিক সে ক্লাসরুমের মধ্যে ওই জিনিসটা করলো। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 10. এ চাইল্ড সেন্টার ক্লাসরুম উড, মানে চাইল্ড সেন্টার ক্লাসরুম কিভাবে হওয়া দরকার? হ্যাভ প্রভিশনিং ফর লট অফ রিসোর্সেস। অবশ্য একটা ক্লাসের মধ্যে অনেক ধরনের রিসোর্স থাকতে পারে চাইল্ড সেন্টার ক্লাসরুমের মধ্যে। বি বেসড অন ফ্লেক্সিবল গ্রুপিং, গ্রুপিংটা ফ্লেক্সিবল থাকবে, প্রত্যেক সেম গ্রুপ থাকবে না। মানে যদি 140 আইকিউ থাকে একটা বাচ্চার, যতটি বাচ্চা থাকবে প্রত্যেকের 140 আইকিউ একটি গ্রুপ হবে, এই ধরনের না। 140 120 মানে সব মিক্সিং গ্রুপটা হবে, অবশ্য ফ্লেক্সিবল হবে গ্রুপের মধ্যে। ইউজ টেক্সট বুক এজ দি অনলি সোর্স অফ নলেজ। চাইল্ড সেন্টার ক্লাসরুমের মধ্যে শুধু যে টেক্সট বুক
নলেজের জন্য একমাত্র সোর্স এটা বলা যাবে না। টেক্সট বুক হচ্ছে অনেকটি সোর্সের মধ্যে একটা সোর্স, মানে ওয়ান অফ দি রিসোর্স। অনেক রিসোর্স আছে, সেই রিসোর্সের মধ্যে একটা রিসোর্স হচ্ছে টেক্সট বুক, এটা হবে না। কারণ এর আগে আমরা অপশন 1 এর মধ্যে পড়েছি লট অফ রিসোর্স, অনেক ধরনের রিসোর্স থাকবে। হ্যাভ চিলড্রেন অ্যাজ অ্যান অ্যাক্টিভ পার্টিসিপেন্ট, ক্লাসরুমের মধ্যে চাইল্ড সেন্টার ক্লাসরুমের মধ্যে বাচ্চাকে অ্যাক্টিভ পার্টিসিপেন্ট হিসেবে ধরা হবে। অবশ্যই এটাও ঠিক, এটা ঠিক, এটা ঠিক। ফলো এ রিজিড স্ট্রাকচার্ড কারিকুলাম এন্ড এমপ্লয়ি সামেটিভ অ্যাসেসমেন্ট। এমপ্লয়ি সামেটিভ অ্যাসেসমেন্ট হবে না। সামেটিভ অ্যাসেসমেন্টের মধ্যে শুধু পেপার পেন্সিল টেস্ট নেওয়া হয়। ফর্মেটিভ অ্যাসেসমেন্ট হবে, বাচ্চা কিভাবে করছে সেটা জানবেন, সেটা হবে ইম্পর্টেন্ট ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। আর রিজিড স্ট্রাকচার নয়, ফ্লেক্সিবল স্ট্রাকচার বা ফ্লেক্সিবল কারিকুলাম থাকবে। এখানে অপশন থার্ড যেটা সেটা হবে না, এটার মধ্যে থার্ড অপশন 3টা হবে না, আর অপশন 5টা হবে না। এই রকমের যখন আপনি কোয়েশনটা পাবেন তখন একটা এলিমিনেট করবেন। এই যে আমরা দেখলাম 3টা হবে না, তার মানে বি অপশন এলিমিনেট হয়ে গেল। তারপরে আমরা দেখলাম 5টা হবে না, অপশন সিটা এলিমিনেট হয়ে গেল। 3টা দেখলাম হবে না, অপশন ডিটা এলিমিনেট হলো, অপশন এটা হচ্ছে সঠিক। এইরকম যখন কোয়েশন আসে তখন আপনার একটা যদি এলিমিনেট করতে পারবেন তাহলে আপনি আনসারটা বার করতে পারবেন। এই ধরনের কোয়েশন আমার ভালো লাগে, কারণ একটা যদি এলিমিনেট হয়ে যায় আনসারটা অনেক তাড়াতাড়ি বের হয়ে যায়। নেক্সট কোয়েশন নাম্বার 11। অ্যাজ পার থিওরি অফ হাওয়ার্ড গার্ডনার যে মাল্টিপল ইন্টেলিজেন্সের থিওরি দিয়েছিলেন, ওনার থিওরির মধ্যে কথা বলছে ইন্টেলিজেন্স ইজ এ ইউনিটারি কনস্ট্রাক্ট। ইন্টেলিজেন্স ইউনিটারি নয়, ইউনিটারি বলতে একটা সিঙ্গেল হয়ে যাবে। ইউনিটারি বলতে যে সিঙ্গেল, যে একজন মানুষের যদি সে বাংলার মধ্যে ইন্টেলিজেন্স থাকে তাহলে সে ম্যাথসের মধ্যে সে ইন্টেলিজেন্স হয়ে যাবে, সে ইংলিশের মধ্যে ইন্টেলিজেন্স হয়ে যাবে, এটা হবে না। এই কথাটা হাওয়ার্ড গার্ডনার বলেন না, এটা যে অ্যালফ্রেড বিনি আছেন যে ইন্টেলিজেন্সের প্রথম টেস্ট দিয়েছিলেন, উনি বলেছিলেন যে সিঙ্গেল থাকে। ইন্টেলিজেন্স ইজ এ জেনেরিক অ্যাবিলিটি দ্যাট ডিপেন্ডস অন accumulated knowledge and experiences। এই যে জেনারেল এবিলিটি কিংবা স্পেসিফিক এবিলিটি, এই ইন্টেলিজেন্সের কথাটা বলেছিলেন চার্লস পিয়ারম্যান, এটা হবে না, কারণ আমাদের হাওয়ার্ড গার্ডনারের লাগবে। ইন্টেলিজেন্স ক্যান বি ক্যাটাগরাইজড ইনটু 3 প্রাইমারি মেন্টাল এবিলিটিস। ইন্টেলিজেন্স ক্যান বি ক্যাটাগরাইজড 3 নয়, এখানে 7 প্রাইমারি মেন্টাল এবিলিটিস, যেখানে থ্রাস্টন দিয়েছিলেন এই কথাটা। আর 3 নয়, এখানে 7টা হওয়ার দরকার, এটা হবে না। ইন্টেলিজেন্স ক্যান বি ডিভাইডেড ইনটু সেভারাল ইন্ডিপেন্ডেন্ট ইন্টেলিজেন্স, ইচ ওয়ান অফ দি উইচ হ্যাজ ইউনিক বায়োলজিক্যাল বেসিস। বায়োলজিক্যালের সাথে জড়িত, আর এক ইন্টেলিজেন্স এক প্রকার নয়, অনেক ধরনের প্রকার আছে। সেভারাল ইন্ডিপেন্ডেন্ট ইন্টেলিজেন্স, একজন মানুষের মধ্যে মিউজিক্যাল ইন্টেলিজেন্স থাকতে পারে, তারপরে লজিকো ম্যাথমেটিক্যাল ইন্টেলিজেন্স থাকতে পারে, তারপরে লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স থাকতে পারে। আর এই যে এক একটা আরেকটার সাথে ইন্ডিপেন্ডেন্ট। যদি কোনো একজন মানুষের হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ব্রেইনের একটি পার্ট চলে গেল, যেখানে মনে করেন এই ব্রেইনের পার্টে তার লজিকো ম্যাথমেটিক্যাল ইন্টেলিজেন্সটা ছিল, এই যে ব্রেইনের অ্যাক্সিডেন্ট ড্যামেজ হওয়ার কারণে তার এই পার্টটা চলে গেল, কিন্তু তার মধ্যে এখন এই যে ইন্টেলিজেন্স সেটা থাকতে পারে, যে মিউজিক্যাল ইন্টেলিজেন্স যেটা আছে সেটা তার মধ্যে থাকতে পারে। এটা হচ্ছে বায়োলজিক্যাল সাথে সম্পর্কিত। অপশন ডিটা হচ্ছে সঠিক অপশন। নেক্সট কোয়েশ্চন নাম্বার 12। টু ইনশিওর অ্যাসেসমেন্ট ফর লার্নিং এ টিচার শুড। অ্যাসেসমেন্ট ফর লার্নিং, যে কেন টিচারের কি করা উচিত? মেক কম্প্যারিজন অ্যামং স্টুডেন্ট বেসড অন দেয়ার গ্রেডসের জন্য অ্যাসেসমেন্ট ফর করানো হয় না। একবার আপনি বলতে পারেন যে অ্যাসেসমেন্ট অফটাকে গ্রেডের জন্য করা হয়, যেখানে সামেটিভ অ্যাসেসমেন্ট থাকে, কিন্তু অ্যাসেসমেন্ট ফর ফরমেটিভ অ্যাসেসমেন্ট ধরা হয়, যেখানে একটা বাচ্চা পড়া চলাকালীন এই অ্যাসেসমেন্টটা চলে, অবজার্ভ করা হয়, যেটা যদি কোনো ভুল করে তাহলে আবার সে শিখতে পারবে, এটা অ্যাসেসমেন্ট ফরের মধ্যে থাকে। তাহলে গ্রেড কি আমরা নেব না অ্যাসেসমেন্ট ফরের মধ্যে। অ্যানালাইজ দি ওয়ার্ক অফ ইচ চাইল্ড এন্ড ডিটারমাইন দি গ্যাপস ইন দেয়ার লার্নিং। অবশ্যই আমরা তার যে শিখছে, কিভাবে তার কাজ গুলো শিখছে করছে সেটা আমরা অ্যানালাইজ করতে পারবো। তার যদি গ্যাপস মানে কোনো গলতি থাকে তাহলে আমরা জানতে পারবো, তারপরে আমি তাদেরকে রেমেডি দিতে পারবো, এটা অ্যাসেসমেন্ট ফরের মধ্যে হবে। অপশন বি সঠিক। অনলি গিভ ইয়েস নো কোয়েশ্চন, ইয়েস নো তারপরে অনলি, এটা হবে না। টেস্ট দি রিকল ক্যাপাসিটি অফ চিলড্রেন অন পেপার পেন্সিল টেস্ট। পেপার পেন্সিল টেস্টের মধ্যে রিকল মানে একটা তাকে
পেপার দিলেন, বললেন তুমি যা শিখেছিলে সেটা লিখে দেখাও, সেটা হবে রিকল, মানে সে যেগুলি শিখেছিল সে আবার লিখতে পারছে কিনা সেটা আপনি করছেন, সেটা না। পেপার পেন্সিল টেস্ট অ্যাসেসমেন্ট 4 এর মধ্যে, অ্যাসেসমেন্ট অফ এর মধ্যে চেক করা হয়, এটা হবে না। Next question number 13. The holistic 360-degree multi-dimensional report suggested by NEP 2020 proposes. NEP 2020 বলে যে একটা বাচ্চার রিপোর্ট কার্ড 360 ডিগ্রি হওয়া দরকার। 360 ডিগ্রি বলতে হলিস্টিক ভাবে, তার মানে শুধু পেপার পেন্সিল টেস্ট নয়, সে ক্লাসের মধ্যে কিরকম ছিল, সে অ্যাক্টিভিটির মধ্যে কিরকম ছিল, তার স্বভাবটা কিরকম, তার প্রত্যেক কিছু যাতে রিপোর্ট কার্ডের মধ্যে ইনক্লুড করা হয়। রিপোর্ট কার্ড বলতে আমরা যে মার্কশিটটা বলি, এই যে সিবিএসই তারা মার্কশিট বলে না, তারা বলে রিপোর্ট কার্ড। বছরের শেষে যে একটা কার্ড দেওয়া হয় আমাদেরকে, আমরা সাধারণত যারা সিবিএসই বোর্ডের নয় আমরা বলি যে আমাদের মার্কশিট, কিন্তু তাদের যে মার্কশিট তারা রিপোর্ট কার্ড বলেন। এই রিপোর্ট কার্ডের মধ্যে তাদের যে ক্যাপ, কগনিটিভ, তারপরে এফেক্টিভ, সাইকোমোটর ডোমেইন প্রত্যেকটি যেন ইনক্লুড থাকে। যে ব্লুম টেক্সোনমির যে 3টি জিনিস আছে, কগনিটিভ ভাবে বাচ্চার, তারপরে সাইকোমোটর, তারপরে এফেক্টিভ বাচ্চার ভাব, যে জিনিসগুলো প্রত্যেকগুলি ইনক্লুড করা থাকে, এই ধরনের রিপোর্ট কার্ডটা হওয়া দরকার। সামেটিভ অ্যাসেসমেন্ট, শুধু সামেটিভ অ্যাসেসমেন্ট নয়, অ্যাসেসমেন্ট অফ রুট মেমোরাইজেশন এটা নেগেটিভ। গ্রেডিং অফ চিলড্রেন, গ্রেডিং এর জন্য দেওয়া হচ্ছে না। ইনক্লুশন অফ সেলফ অ্যাসেসমেন্ট অ্যান্ড পিয়ার অ্যাসেসমেন্ট, মানে আপনি এই যে রিপোর্ট কার্ডের মধ্যে এগুলো অ্যাড করবেন। সেলফ অ্যাসেসমেন্ট, একটা বাচ্চা একটা জিনিস করে সে নিজে নিজে কতটুকু মানে বলছে আমার এই জিনিসের মধ্যে আমি কত মার্ক দেব, সে একটা যদি ড্রয়িং করে ড্রয়িংয়ের মধ্যে সে নিজে কত মার্ক দেবে, তার নিজের যে অ্যাসেসমেন্ট, নিজের যে অবজার্ভ সেটাও ইনক্লুড করা হবে। তারপরে পিয়ার অ্যাসেসমেন্ট, তার যে সহপাঠী, তার যে বন্ধু বান্ধব তারা তাকে কি অ্যাসেসমেন্ট করেছেন এটাও যেন ইনক্লুড হয়। এটা অপশন ডি এর মধ্যে পজিটিভ অপশন ডিটা হচ্ছে সঠিক। Next question number 14. What should a teacher do in classroom that has learners from diverse linguistic backgrounds? একটা ক্লাসরুমের মধ্যে বিভিন্ন ধরনের কথা বলছে, বাচ্চারা বিভিন্ন ভাষার কথা বলছে, কেউ বাংলা বলছে, কেউ হিন্দি বলছে, কেউ মারাঠি বলছে, এই ধরনের যে ক্লাস, এই ক্লাসরুমের মধ্যে টিচারের কি করা উচিত? পেনালাইজ লার্নার whenever they speak in their mother tongue, যখন তারা তাদের মাতৃভাষায় কথা বলবে তিনি তাদেরকে হতোৎসাহিত করবেন, মানে নেগেটিভ রিইনফোর্স দেবেন না, পজিটিভ রিইনফোর্স দেবেন। ক্রিয়েট এ কালচার অফ অ্যাপ্রিসিয়েশন বাই এনকারেজিং দেম টু টক দেয়ার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ডায়ালেক্ট, তাদের যে বলি থাকবে, তাদের যে ভাষা থাকবে, সেই ভাষাটা আপনি টিচার হিসাবে অ্যাপ্রিসিয়েট করবেন, মানে সম্মান জানাবেন, আর তাদেরকে এনকারেজ করবেন যে তুমি বলতে পারো তোমার মাতৃভাষাটা। বি হচ্ছে সঠিক অপশন। টেল দ্য স্টুডেন্টস টু স্পিক অনলি ইন দি স্ট্যান্ডার্ডাইজড ল্যাঙ্গুয়েজ প্রেসক্রাইবড বাই দি স্কুল, স্কুলের মধ্যে যে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করা, শুধু বাচ্চা ওই ল্যাঙ্গুয়েজ ইউজ করবে, আপনি বলে দেবেন, এটা নয়। আস্ক দি স্টুডেন্ট ফ্রম মার্জিনালাইজড কমিউনিটি টু এনরোল ইন হোম টিউশন, বাচ্চা কি করবে? হোম টিউশনের জন্য ভর্তি হওয়ার চেষ্টা করবে, এটা হবে না। এই হোম টিউশনকে কখনো পজিটিভ মনে করবেন না, হোম টিউশনকে সবসময় নেগেটিভ মনে করবেন। নেক্সট question number 15. How can a teacher promote gender stereotype flexibility in classroom? ক্লাসরুমের মধ্যে যে জেন্ডার স্টিরিওটাইপের মধ্যে ফ্লেক্সিবিলিটি কিভাবে টিচার আনতে পারবেন? By encouraging gender girls toward feminine traits and roles and boys towards masculine. গার্লসদেরকে এনকারেজ এইভাবে করবেন যে তোমরা নম্রভাবে থাকো, ভদ্রভাবে থাকবো, এইভাবে আপনি ট্রিট করবেন। আর বয়েজদেরকে বলবেন যে তোমরা একদম বড় বড় করে কথা বলো, সরসারাবা করো, এভাবে এ করলে কি জেন্ডার ফ্লেক্সিবিলিটি হবে না? এদিকে আপনি আরো জেন্ডার স্টিরিওটাইপকে বাড়াওয়া দিচ্ছেন, এটা হবে না। বাই গিভিং জেন্ডার স্পেসিফিক লার্নিং টাস্ক টু বয়েজ অ্যান্ড গার্লস দ্যাট দে আর জেনেটিক্যালি প্রোগ্রাম ফর, তাদেরকে স্পেসিফিক টাস্ক দিয়ে দেবেন যে মেয়েরা তোমরা এক্কা দুক্কা খেলো, আর ছেলা তোমরা কি করো, ফুটবল খেলো, এইভাবে স্পেসিফিক করে দিলেন, এটাও জেন্ডার ফ্লেক্সিবল হবে না, এখানেও জেন্ডার স্টিরিওটাইপকে বাড়াবা দেওয়া হবে। বাই হ্যাভিং জেন্ডার অ্যাপ্রোপ্রিয়েট এক্সপেকটেশন গার্লস অফ এক্সেল ইন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড বয়েজ ইন ম্যাথস, বা ছেলেদেরকে ম্যাথসে
এক্সপেকটেশন করবে টিচার, আর গার্লসদেরকে ল্যাঙ্গুয়েজে এক্সপেকটেশন করবে যে তোমরা ভাষাটা ভালো করে বলতে পারবে, আর ছেলেরা ম্যাথসটা ভালো করে করতে পারবে। এটাও জেন্ডার ফ্লেক্সিবল হবে না, এখানে জেন্ডারকে বাড়াওয়া দেওয়া হবে। বাই প্রেজেন্টিং রুল মডেল ইন পিপল ইন নন স্টিরিওটাইপিক্যাল সেক্স রুল, আপনি এই ধরনের প্রেজেন্ট করবেন এক্সাম্পল যে নন স্টিরিওটাইপিক্যাল সেক্স রুলের, যেমন ইভিএস এর মধ্যে আছে সুনিতা উইলিয়াম, বাচেন্দ্রী পাল, যে মেল রুলগুলো ফিমেলরা করতে পারছে, এই ধরনের আপনি এক্সাম্পল দিবেন। আপনি এইভাবে এক্সাম্পল দিবেন, একটা ছেলেকে নার্স বানিয়ে দেখিয়ে, মেয়েকে একজন ইউপিএসসির ক্র্যাকার বানিয়ে দেখিয়ে, এই ধরনের যখন আপনি এক্সাম্পলগুলো প্রস্তুত করবেন, কিংবা এইভাবে বলতে পারেন যে একটা বাচ্চার মা অটো চালাতে পারে, এই ধরনের এক্সাম্পলগুলো আপনি প্রস্তুত করবেন ক্লাসরুমের মধ্যে। অপশন ডিটা হচ্ছে সঠিক অপশন, তখন জেন্ডার ফ্লেক্সিবিলিটি দেখাবে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 16, টু এনশিওর লার্নিং অফ ফার্স্ট জেনারেশন স্কুল গোজ টিচার শুড, মানে একটা বাচ্চা ফার্স্ট জেনারেশন লার্নার স্কুলের মধ্যে আসছে, তখন টিচারের কি করা উচিত? ফার্স্ট জেনারেশন লার্নার এটা ল্যাঙ্গুয়েজ পেডাগজির মধ্যেও আসে। একটি পরিবারের মধ্যে কেউ স্কুলে যায় নাই, কিন্তু এই বাচ্চাটা প্রথম স্কুলের মধ্যে আসছে এই পরিবার থেকে, এটা হচ্ছে ফার্স্ট জেনারেশন লার্নার। ইনস্টিল দি ফিয়ার অফ ফেইলার ইন দেম সো দ্যাট দে ওয়ার্ক আন্ডার স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি, একটা বাচ্চা স্ট্রেস আর অ্যাংজাইটির মধ্যে পড়াশোনা করবে, তার মধ্যে বইগুলো যদি ঢুকিয়ে দেন, না, এরকম হবে না। মানে তাদেরকে অসফলতার ডরটা আপনি পয়দা করে দিবেন, যাতে তারা অ্যাংজাইটির আর স্ট্রেসের মধ্যে পড়াশোনাগুলো করতে পারে, এটা কখনো করবেন না। ফ্যামিলারাইজ দি লার্নার উইথ দি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার অফ দি স্কুল ওয়াইল রেসপেক্টিং দেয়ার কালচার, আপনি তাদের কালচারকে আপনি রেসপেক্ট করবেন, আর স্কুলের যে ল্যাঙ্গুয়েজ আছে তাদেরকে সেই ল্যাঙ্গুয়েজের সাথে পরিচিত করাবেন, অবশ্যই এটা পজিটিভ লাগছে। মেক সেপারেট সেকশন ফর দেম সিন্স দ্য চিলড্রেন উড নেগেটিভলি ইনফ্লুয়েন্স আদার চিলড্রেন, যে এই ফার্স্ট জেনারেশন লার্নারটা অন্য বাচ্চাকে নেগেটিভভাবে প্রভাবিত করবে, এটা হবে না। তাদেরকে সেপারেট করে দেবেন, কখনো আপনি সেপারেট করবেন না, তাদেরকে ইনক্লুশন করবেন, মানে ইনক্লুড করবেন ইনক্লুসিভ স্কুলের মতন। হ্যাভ নো expectations from them since many of them are uneducable, একটা মানে আপনি তাদের প্রতি কোনো ধরনের এক্সপেকটেশন রাখবেন না যে বাচ্চা করতে পারবে এই ধরনের। একজন টিচারের এক্সপেকটেশনটা অনেক প্রভাব পড়ে বাচ্চার লার্নিং এর ক্ষেত্রে। যদি টিচারের পজিটিভ এক্সপেকটেশন থাকে তাহলে বাচ্চার পজিটিভ প্রভাব পড়ে, যদি টিচারের নেগেটিভ এক্সপেকটেশন থাকে তাহলে বাচ্চার নেগেটিভ এক্সপেকটেশন হয়ে যায়। সো এটা হবে না, অপশন বিটা হচ্ছে সঠিক। নেক্সট কোয়েশ্চন নাম্বার 17, having a diverse classroom with students from varied social, economic and cultural background enrich the learning experience of all students, এটা ইনক্লুসিভ স্কুল বলা হচ্ছে, মানে বিভিন্ন ধরনের বাচ্চা স্কুলের মধ্যে আছে, তাদের লার্নিং এক্সপিরিয়েন্সটা ভালো হবে, অবশ্যই এটা সঠিক। সোশিয়াল কিংবা ইকোনমিক কিংবা কালচারাল ব্যাকগ্রাউন্ড, মানে প্রত্যেক ধরনের একটা ক্লাসরুমের মধ্যে বাচ্চা এ ধরনের আছে, তাদের লার্নিং এক্সপিরিয়েন্সটা ভালো হবে, অবশ্যই এটা সঠিক আছে। অনলি স্টুডেন্ট উইথ ভিজুয়াল হেয়ারিং ইম্পেয়ারমেন্ট এন্ড লার্নিং ডিসেবিলিটি বেনিফিট ফ্রম ইনক্লুশন। ইনক্লুশন মানে কি? ইনক্লুসিভের মধ্যে কি শুধু অনলি মানে তো শুধু বলছে, শুধু যারা চোখে দেখে না, যারা কানে শুনে না, শুধু তাদের জন্য না, তাদের জন্য এটা পজিটিভ নয়, এটা নেগেটিভ। সো এখানে আমাদের আরটা ভুল হবে, এ ইজ ট্রু আর ইজ ফলস, অপশন সির মধ্যে দেখেন প্রথমটা সঠিক আছে কিন্তু সেকেন্ডটা সঠিক নয়। প্রথমের মধ্যে ইনক্লুসিভ স্কুলের কথা বলছে কিন্তু সেকেন্ডের মধ্যে আবার সেপারেট করে দিয়েছে রিজনের মধ্যে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 18, হোয়াট পেডাগজিক্যাল
provision should a teacher make for a student with visual impairment? একটা বাচ্চা দেখতে কিছু একটা সমস্যা হচ্ছে, সেই ধরনের একটা বাচ্চার জন্য আপনি কি ধরনের পেডাগজি ইউজ করবেন? use a lot of fine print material. ফাইন মানে একদম ছোট ছোট, যদি একদম ছোট ছোট থাকে তাহলে বাচ্চা দেখতে তার অসুবিধা, তাহলে এটার মধ্যে তার আরো অসুবিধা হবে, এটা হবে না। give a lot of verbal cues to create opportunities to imagine. আপনি ওইভাবে তার যখন কিছু পড়াবেন ভার্বালি তাকে বলবেন, মানে মুখে মুখে অরালি তাকে বলবেন, সে যেন জিনিসগুলোকে ইমেজিন করতে পারে, মানে কল্পনা করতে পারবে। মানে আমি এখন যে কথাগুলো বলছি আপনি যদি এই ভিডিওটা না দেখেন, যাতে আপনি কল্পনা করতে পারবেন এইভাবে, অবশ্যই এটা সঠিক আছে। গিভ এ লট অফ ভিজুয়াল ডেমনস্ট্রেশন, তাদেরকে মানে যে কোনো একটা জিনিস করে দেখালেন কিন্তু ভিজুয়াল, আবার তার দেখতে সমস্যা হচ্ছে সেটা হবে না। এই যে যাদের দেখতে সমস্যা হয় তাদেরকে ট্যাকটাইল মেটেরিয়াল দেওয়া হয়, তারপরে 3D মডেল এইগুলো দেওয়া হয়। ট্যাকটাইল মেটেরিয়াল মানে সে ছুঁয়ে ছুঁয়ে ফিল করে পড়তে পারে। ডু এ লট অফ ব্ল্যাকবোর্ড ওয়ার্ক, সে দেখতে পারে না ব্ল্যাকবোর্ড থেকে কিভাবে সে কাজগুলো করবে, হবে না। অপশন বিটা হচ্ছে সঠিক অপশন। নেক্সট question number 19. How can a conducive classroom ethos for learning be created for student with learning disabilities? একটা বাচ্চার লার্নিং ডিসেবিলিটিস আছে। লার্নিং ডিসেবিলিটিস বলতে যেমন ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া, ডিসক্যালকুলিয়া কিংবা ভিজুয়াল প্রবলেম কিংবা এই ধরনের যে অসুবিধাগুলো আছে সেটা। কন্ডিউসিভ ক্লাসরুম মানে ক্লাসরুমটা অনেক ভালো থাকবে, পজিটিভ থাকবে, বেস্ট ক্লাস থাকবে, অনেক ভালো এনভায়রনমেন্টটা থাকবে কন্ডিউসিভ। তো তাহলে কন্ডিউসিভ ক্লাসরুমের মধ্যে রিজিড কারিকুলাম থাকবে না, ফ্লেক্সিবল কারিকুলাম থাকবে। ইউজ ডাইভার্স পেডাগজিক্যাল স্ট্র্যাটেজিস, অবশ্য আপনার যে পেডাগজি পড়ানোর যে তালিকা আপনি বিভিন্ন ধরনের ইউজ করতে পারবেন, মানে একটি মেথডের উপর নির্ভর থাকবেন না। একটা মেথড কাজ করছে না, আপনি আরেকটা মেথড ইউজ করতে পারবেন, মানে বিভিন্ন ধরনের মেথড ইউজ করতে পারবেন, অবশ্যই এটা সঠিক আছে। ইনশিওরিং স্ট্যান্ডার্ডাইজড অ্যাসেসমেন্ট স্ট্যান্ডার্ডাইজড নয়, ফ্লেক্সিবল হওয়া দরকার, এটা হবে না। হ্যাভিং জিরো টলারেন্স ফর এরর্স অ্যান্ড মিস্টেক, জিরো টলারেন্স নয়, কিছু একটা টলারেন্স রাখবেন, এটা হবে না। অপশন বিটা হচ্ছে সঠিক। নেক্সট question number 20. Gifted learners can be identified by, আমরা কিভাবে গিফটেড স্টুডেন্ট বুঝতে পারবো? দেয়ার উইলিংনেস টু টেক আপ চ্যালেঞ্জিং টাস্ক, অবশ্যই তাদেরকে তাদের ইচ্ছা থাকে যে চ্যালেঞ্জিং টাস্ক পাওয়া দরকার। যদি চ্যালেঞ্জিং টাস্ক না থাকে তাহলে গিফটেড স্টুডেন্টরা বোর হয়ে যায়, অবশ্য ওয়ান সঠিক আছে। দেয়ার ইনএবিলিটি টু ওয়ার্ক উইথাউট এক্সট্রিনসিক মোটিভেশন, এক্সট্রিনসিক মোটিভেশন মানে তাকে যদি একটা চলকে দেন না তাহলে সে কাজটা করতে তার ভালো লাগবে না, ইনএবিলিটি থাকবে, এটা হবে না। অরিজিনালিটি অফ থট, তার যে থট থাকবে, চিন্তা ভাবনা থাকবে, তার মধ্যে কিছু অরিজিনাল থাকবে, মানে কিছু নতুন থাকবে, অবশ্যই হবে, কোনো কপিড হবে না তার থটসের মধ্যে। অ্যাবিলিটি টু থিঙ্ক মাল্টিপল সলিউশন, যদি একটা সমস্যা থাকে তাহলে তার মধ্যে মাল্টিপল সলিউশন থাকবে, অবশ্যই এটা হবে। অপশন 2 আর 3 হবে না, এলিমিনেট করেন দেখেন, এর মধ্যে 2 আছে, হবে না। ডির মধ্যে 2 আছে, হবে না। 3টা তো লাগবে আর 1টাও লাগবে। 1 এর মধ্যে দে আর উইলিংনেস টু টেক আপ চ্যালেঞ্জিং টাস্ক, মানে তাদের চ্যালেঞ্জিং টাস্কের জন্য তারা ইচ্ছাকৃত থাকে, অপশন সিটা হচ্ছে সঠিক। নেক্সট question number 21. Which of the following practices by teacher detrimental for constructive টিচিং লার্নিং প্রসেস? ডেট্রিমেন্টাল মানে এখানে নেগেটিভ পয়েন্টটা আমাদের খুঁজে বার করতে হবে। কনস্ট্রাকটিভ টিচিং লার্নিং প্রসেস, কনস্ট্রাকটিভ ক্লাসরুমের মধ্যে বাচ্চা অ্যাক্টিভ থাকবে, তারপরে অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে ক্লাসের মধ্যে, অ্যাক্টিভিটিস থাকবে, ক্লাসরুমের মধ্যে টিচার স্টুডেন্ট অ্যাক্টিভ থাকবে, ক্লাসরুমটা ভালো থাকবে। পেঁয়াজের মতে যে ক্লাসটা কিংবা ব্যাগের মতে যেভাবে ক্লাস, এই ক্লাসটা ওইভাবে থাকবে। কনসিডারিং স্টুডেন্ট পিস অফ লার্নিং হোয়াইল অ্যাসাইনিং দেম ওয়ার্ক, অবশ্যই কনসিডার করা যাবে। পেস মানে একটা বাচ্চা কেউ আস্তে শিখতে পারে, কেউ
জলদি শিখতে পারে, এটার মধ্যে আপনি কনসিডার করবেন, অবশ্যই এটা হবে। গিভিং ব্ল্যাক স্টার টু মোটিভেট নন পারফর্মিং স্টুডেন্টস, যারা ভালো পারফর্ম করতে পারছে না তাদেরকে আপনি ব্ল্যাক স্টার দিয়ে দেবেন, এটাই তো হবে না, নেগেটিভ এটাই। অ্যাসাইনিং লার্নিং ইউজিং মাল্টিপল মোডস, একটি মোডস আপনি মাল্টিপল মোডসে পড়াতে পারেন, ডিজিটাল বোর্ড লাগাতে পারেন, এই ধরনের বিভিন্ন জিনিস ইউজ করতে পারেন। বিং সেন্সিটিভ অ্যান্ড কনসিডার টু সোশ্যাল কনটেক্সট অফ লার্নার, বাচ্চার যে সামাজিক পরিপ্রেক্ষ থাকবে সেটার মধ্যে আপনি সেন্সিটিভ থাকবেন, তার সোশ্যালটাকে, তার যে কালচার সোশ্যাল এগুলিকে আপনি ইম্পর্টেন্ট দিবেন, সেন্সিটিভ থাকবেন এর প্রতি, অবশ্যই এটা হবে, অপশন বিটা হবে না। Next question number 22. Should intuitive thinking be encouraged in the classroom? Intuitive thinking মানে একটা আপনি কোনো কিছু পড়াচ্ছেন, বাচ্চা হঠাৎ করে সেটা আনসারটা বলে দিল, এই যে জিনিসটা করলো, এটা এনকারেজ করা দরকার কিংবা করা দরকার নয়। আপনি একটা বাচ্চাকে কোনো একটা জিনিস বললেন, তখন সে ন্যাচারাল ভাবে সে বলল সেই জিনিসটা, ন্যাচারাল ভাবে সেই কোয়েশনের আনসারটা বলে দিল, এটার বাবা আপনি এনকারেজ করবেন কিংবা করবেন না? অবশ্যই করবেন। ইয়েস, চিলড্রেন ইনটিউশন এন্ড গেসেস হেল্প দেম টু ডেভেলপ দেয়ার কগনিটিভ রিজনিং, তাদের যে কগনিটিভ বলতে থিঙ্কিং, রিজনিং, পারসেপশন, অ্যাটেনশন, যত সব মেন্টাল রিলেটেড থাকবে সবগুলি কগনিটিভ থাকবে। তো তাহলে এইটা মানে এনকারেজ করা ভালো। ইয়েস, ইনটিউশন এন্ড গেস তাদের কি করবে, তাদের কগনিটিভ রিজনিং এর মধ্যে ডেভেলপ আনবে, অবশ্য অপশন এ হচ্ছে সঠিক। নো ইনটিউশন আর মেজর কানেন, এটা নয়। বাট টিচার শুড ইমিডিয়েটলি, মানে বাচ্চা ন্যাচারাল ভাবে কোনো একটা জিনিস বললো আর টিচার সাথে সাথেই কারেক্ট করে দেবেন, এটা নয়। নো ইনটিউটিভ থিঙ্কিং ইজ সাবজেক্টিভ, নন, এটা নয়। নেক্সট question number 23. Using a set of visual followed by discussions based on learners prior experience help learner to build conceptual understanding. একটা বাচ্চা যখন একটা জিনিসের কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর সময় তার যে প্রিয়র এক্সপিরিয়েন্স মানে তার যে পূর্ব জ্ঞান যেটা আসলো সেটা হেল্প করবে তাকে, অবশ্যই এটা সঠিক। লার্নার্স অ্যাক্টিভলি কনস্ট্রাক্ট দেয়ার own knowledge by connecting new ideas to existing ideas on the basis of materials activities presented to them. আপনি অ্যাক্টিভিটিস কিংবা ম্যাটেরিয়াল গুলো দিচ্ছেন, প্রেজেন্ট করছেন, তার যে স্কিমা, বর্তমান যে তার স্কিমা আছে, আইডিয়া যেগুলো আছে সেটা পূর্বের সাথে রিলেট করে সে নতুন নলেজটা কানেক্ট করে, অবশ্যই এটা সঠিক। ম্যাটেরিয়াল কিংবা অ্যাক্টিভিটিস বলতে যে ইউজিং এ সেট অফ ভিজুয়াল, আপনি যে কোনো একটা পিকচার দিয়ে দিলেন বাচ্চাদেরকে, তখন তাদের মধ্যে এক্সিস্টিং আইডিয়া, পিকচার দেখার পর তার আইডিয়া কি আছে সেগুলো বের হয়ে আসবে, অবশ্য এ আর আর both A and R is true, R is the correct explanation of A, অপশন এ হচ্ছে সঠিক অপশন। নেক্সট question number 24. Children learn in a dash way, not in a way. বাচ্চারা কিভাবে শিখে আর কোনভাবে নয় এটার কথা বলছে। বাচ্চারা স্পাইরাল ভাবে শিখে, এইভাবে শিখে, মানে কখনো শিখে কিংবা ডেভেলপমেন্ট হোক, মানে কখনো থামে কখনো বাড়ে, এইভাবে বাচ্চারাও শিখে, কখনো শিখে কখনো একটু থামে, এইভাবে। আর লিনিয়ার বলতে মানে এক সোজা যে গতি আছে শুধু এক ধরনের চলছে, এক ধরনের, যে কোনো জিনিস স্পাইরাল থাকে, লিনিয়ার থাকে না, অপশন এ হচ্ছে সঠিক। নেক্সট question number 25. To provide a conducive environment for learning, a teacher should, টিচারের কি করা উচিত কন্ডিউসিভ এনভায়রনমেন্ট দেওয়ার জন্য? কন্ডিউসিভ এনভায়রনমেন্ট মানে যে ক্লাসরুমের মধ্যে একটা ভালো এনভায়রনমেন্ট থাকবে, ক্লাসের মধ্যে ক্লাসটা চাইল্ড সেন্টার থাকবে। ফোকাস অনলি অন ইমোশন অফ স্টুডেন্টস আর ইগনোর কগনিটিভ অ্যাসপেক্ট, বাচ্চার যে কগনিটিভ অ্যাসপেক্ট, তার যে মানসিক যে দিকগুলো থাকবে সেগুলোকে আপনি ইগনোর করে দিবেন আর শুধু ইমোশনের দিকে খেয়াল রাখবেন না, এটা হবে না। ফোকাস অনলি অন কগনিটিভ অ্যাসপেক্ট এন্ড ইগনোর ইমোশন অ্যাসপেক্ট, ইমোশনটাকে আপনি ইগনোর করে দিলেন আর শুধু তার কগনিটিভ অ্যাসপেক্টকে খেয়াল রাখবেন, এটা হবে না। কনসিডার দ্যাট ইমোশন এন্ড কগনিটিভ অ্যাসপেক্ট ইনফ্লুয়েন্স ইচ আদার, এই যে আমাদের একটা কনসেপ্ট আছে কগনিশন এন্ড ইমোশন,
কগনিশন ইমোশনকে প্রভাবিত করে আর ইমোশন কগনিশনকে প্রভাবিত করে। এটা হচ্ছে ইন্টার রিলেটেড, একটি আরেকটির সাথে রিলেটেড, এটা আলাদা নয়, ইন্ডিপেন্ডেন্ট নয়। একমাত্র জেজং নামে একজন ব্যক্তি, উনি বলেন যে কগনিশন আর ইমোশনটা ইন্ডিপেন্ডেন্ট, আর বাকি সব সময় একটি আরেকটির সাথে রিলেটেড থাকবে। অবশ্য কন্ডিসিভ এনভায়রনমেন্ট হতে হলে টিচারের এটা খেয়াল রাখা উচিত, যদি বাচ্চার ইমোশনটা ঠিক থাকে না তাহলে তার কগনিশনের মধ্যে প্রভাব পড়বে। যদি আজকে আমার ফিলিংসটা ভালো থাকে না, আজকে আমার পড়তে ভালো লাগবে না। অবশ্য যদি আজকে আমার জ্বর হয়ে যায় তাহলে আমার পড়তে ভালো লাগবে না, ভালো লাগবে না। ইমোশনটা কগনিশনকে ইনফ্লুয়েন্স করে আর কগনিশন ইমোশনকে ইনফ্লুয়েন্স করে। অপশন সিটা হচ্ছে সঠিক। কনসিডার দেয়ার ইজ নো রিলেশনশিপ, আপনি ইমোশন আর কগনিশনের মধ্যে কোনো ধরনের রিলেশন নেই এইভাবে বুঝবেন। যদি আজকে ব্রেকআপ হয়ে যায় তাহলে আজকেও আপনি পড়তে পারবেন। এটা একমাত্র জেজং বলেন যে এটার মধ্যে কোনো ধরনের রিলেশন নেই। Next question number 26. To encourage meaningful learning, students should be motivated to set dash goals rather than dash goals. Motivation যে কোনো একটা লার্নিং কিংবা আমি যে সিটেট পাস করব, যে কোনো একটা গোল যখন সেট করব, এই গোল সেট করা তিনটা গোল আছে। একটা হচ্ছে মাস্টারি ওরিয়েন্টেশন গোল, আরেকটা হচ্ছে পারফরমেন্স অ্যাভয়েডেন্স গোল, আরেকটা হচ্ছে ফেইলিয়ার অ্যাভয়েডেন্স গোল। এই মাস্টারি ওরিয়েন্টেশন যেটা আছে এটাকে আবার লার্নিং গোলও কখনো বলা হয়। লার্নিং গোল মানে আপনি যে সাবজেক্টটা পড়ছেন, আপনি ইচ্ছায় পড়ছেন যাতে সাবজেক্টটা শিখেন, ভালোভাবে বুঝেন, এই জন্য আপনি সাবজেক্টটা পড়ছেন। তাহলে একটা বাচ্চার, আপনি যে বাচ্চার মধ্যে একটা গোল তৈরি করবেন, তার মধ্যে মোটিভেশন কি ধরনের দেওয়া দরকার? মাস্টারি ওরিয়েন্টেশন। মাস্টারি ওরিয়েন্টেশন আরেকটি নাম হচ্ছে লার্নিং, অপশন এ যেটা। রাদার দেন পারফরমেন্স গোল, পারফরমেন্স গোল হচ্ছে সেটা যে আমি জাস্ট পরীক্ষা থেকে যে কোনোভাবে আমি পাস করে নেই, এটা হচ্ছে পারফরমেন্স গোল। যে কোনোভাবে পাস করে নেই, কিংবা এটা হতে পারে যে যে কোনোভাবে হোক আমার ফার্স্ট ডিভিশনটা লাগবে, সেটা হচ্ছে পারফরমেন্স গোল। আর ফেলিয়ার অ্যাভয়েডেন্স মানে আমি জাস্ট ফেল করি না, ফেল থেকে বাঁচার জন্য আমি পড়ি, এটা হচ্ছে ফেলিয়ার অ্যাভয়েডেন্স গোল। পারফরমেন্স আমি যে কোনো কিছু হোক আমার ফার্স্ট ডিভিশনটা লাগবে, যে কোনো কিছু হোক আমার সেকেন্ড ডিভিশন লাগবে, এই ধরনের গোল হবে পারফরমেন্স গোল। আর এই ধরনের গোল কখনো বাচ্চাদেরকে মোটিভেশন দেবে না। বাচ্চার সবসময় মাস্টারি ওরিয়েন্টেশন কিংবা লার্নিং গোল তাকে দেওয়া উচিত। অপশন এ হচ্ছে সঠিক। নেক্সট কোয়েশ্চন নাম্বার 27. হোয়াট ডু এরর্স ইন স্টুডেন্টস ওয়ার্ক ইন্ডিকেট? একটা বাচ্চার এররটা কি ইন্ডিকেট করে? স্টুডেন্টস ইনফিরিয়র কগনিটিভ ক্যাপাবিলিটিস অ্যাজ কম্পেয়ার্ড উইথ ইচ আদার, কখনো তার যে কগনিটিভ ক্যাপাসিটিস দেখাবে না, তার ভুলগুলো। একটা বাচ্চার ভুল আমাদের টিচারকে তার কিভাবে সে চিন্তা করছে সেটা আমরা জানতে পারি, তার ভুল থেকে সে আরো ভালো শিখতে পারবে, এটা হবে না। স্টুডেন্টস ডিমোটিভেশন সায়েন্স লার্নিং টোটালি কোচে ওপেন এক্সটার্নাল রিওয়ার্ডস, কখনো বাচ্চা এখানে ডিমোটিভেশন এটা নয়, আর এক্সটার্নাল রিওয়ার্ডস এটা নয়। এক্সটার্নাল রিওয়ার্ডস মানে তাকে চকলেট দেবেন এগুলি। স্টুডেন্টস ইনএবিলিটি অফ মিনিং মেকিং উইথাউট ডাইরেক্ট ইনস্ট্রাকশন ফ্রম অ্যাডাল্টস, অ্যাডাল্টসের ইনস্ট্রাকশন ছাড়া সে মিনিং মেকিং লার্নিং করতে পারবে না, এটা হবে না। স্টুডেন্টস থিঙ্কিং ইজ কোয়ালিটেটিভলি ডিফারেন্ট ফ্রম অ্যাডাল্টস, এটা থেকে আমরা এটা বুঝতে পারি তার যে থিঙ্কিং যেটা আছে আমাদের বড় যে চিন্তা থাকবে সেই চিন্তার থেকে আলাদা থাকবে। এটা আপনি পেঁয়াজের সাথে রিলেট করতে পারেন। পেঁয়াজে বলেন যে একটা বাচ্চা চিন্তা করে কোয়ান্টিটি যেটা সেটা সেম থাকে, কোয়ান্টিটিটা সেম থাকে। একটা বাচ্চাও চিন্তা করে আর অ্যাডাল্টরাও চিন্তা করে। একটা বাচ্চাও চিন্তা করছে তার খেলনাটা কিভাবে ভাঙলো, আর একটা অ্যাডাল্ট চিন্তা করছে আজকে কিভাবে ঘরের মধ্যে খরচটা আনবো, মানে দুটো চিন্তা করছে, কিন্তু কোয়ালিটিটা ডিফারেন্ট। বাচ্চা চিন্তা করছে খেলনার বিষয়ে আর আপনি খরচটা কিভাবে আনবেন, এটা। সো স্টুডেন্ট থিঙ্কিং ইজ কোয়ালিটেটিভলি ডিফারেন্ট ফ্রম অ্যাডাল্টস, অপশন ডিটা হচ্ছে সঠিক। নেক্সট কোয়েশ্চন, এখানে ম্যাচ করবেন যে কোনটির সাথে সঠিক আছে। অ্যালগোরিদম, প্রথম অপশন হচ্ছে অ্যালগোরিদম। অ্যালগোরিদম হচ্ছে যে কোনো একটা জিনিসের স্টেপ আছে, ওই স্টেপটা ফলো করলেন। যেমন আমি এখন আমার স্ক্রিনটাকে কিভাবে রোটেট করবো, প্রথমে আমার সেটিংয়ে যেতে লাগবে, তারপরে সেটিংয়ে গিয়ে রোটেটের অপশন বার করতে লাগবে, এক একটা স্টেপ আছে, এটা হচ্ছে অ্যালগোরিদম। এ হচ্ছে
অপশন ডি এর সাথে। তারপরে হিউরিস্টিক, হিউরিস্টিকটা ছেড়ে দেন। ডি নম্বরটা দেখেন মিনস ইন অ্যানালাইসিস, এটা আপনি এর আগে যে কোয়েশ্চন করাছিলাম সেটার মধ্যে ছিল। মিনস ইন অ্যানালাইসিস কি ছিল? যে কোনো একটা প্রবলেম থাকবে কিংবা যে কোনো একটা গোল থাকবে, সেই গোলটাকে আপনি ডিভাইড করে বার করবেন। যেমন আপনার গোল আছে আপনি আজকে 5 ঘন্টা পড়বেন, এই 5 ঘন্টাকে আপনি ডিভাইড করলেন যে সকালে 3 ঘন্টা, দুপুরে 1 ঘন্টা আর রাত্রে আরো 2 ঘন্টা, এইভাবে আপনি যে সাব গোলে ডিভাইড করলেন, এটা হচ্ছে মিনস ইন অ্যানালাইসিস। অপশন এ হচ্ছে কিসের সাথে? 3 এর সাথে। অপশন এটা হচ্ছে 2 এর সাথে। স্টেপ বাই স্টেপ অ্যালগরিদম হচ্ছে স্টেপ বাই স্টেপ প্রিসক্রাইব সলিউশন অফ এ প্রবলেম। এখন আমরা নিচের মধ্যে দেখবো যে এটা 2 এর মধ্যে কোথায় আছে। একটাই অপশন এ 2 এর মধ্যে আছে, অপশন ডি এর মধ্যে। এই যে এটা আপনার একবার পড়ে নেবেন, বাকিগুলো বুঝতে পারবেন। অ্যানালজি হচ্ছে কিপিং ইন মাইন্ড সলিউশন প্রবলেম সিমিলার টু দি প্রবলেম এট দি এন্ড, মানে যে কোনো একটা প্রবলেম এর আগে ছিল সেটার সাথে প্রবলেম রিলেট করছেন সেটা। হিউরিস্টিককে বলা হচ্ছে এ জেনারেল স্ট্র্যাটেজি, এটা জেনারেল স্ট্র্যাটেজি হিউরিস্টিক। হিউরিস্টিকের মধ্যে খোঁজবিন করা হয়, হিউরিস্টিকটা পজিটিভ থাকে, অ্যানালজি কোনো কোনো সময় নেগেটিভ থাকে। অ্যানালজি যে কোনো একটা প্রবলেম সলভ করার সময় অ্যানালজিটা নেগেটিভ থাকে, হিউরিস্টিকটা পজিটিভ থাকে, মিনস ইন অ্যানালাইসিস পজিটিভ থাকে, অ্যালগরিদমটাও নেগেটিভ থাকে, এটা আপনি জানবেন। Next question, question number 29. Learning is significantly affected by personal as well as environmental factors. Which of the following statement is correct? Learning এর মধ্যে কিসের প্রভাব পড়ে? পার্সোনাল ফ্যাক্টর আর এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের। এটা আপনি জানেন কিংবা জানেন না, মেবি নাও জানতে পারেন। পার্সোনাল ফ্যাক্টর বলতে যে একটা বাচ্চার অ্যাটিটিউড কিংবা অ্যাপটিটিউড, তারপরে তার ইন্টারেস্ট, এগুলি পার্সোনাল ফ্যাক্টর থাকবে। এনভায়রনমেন্টাল ফ্যাক্টর সেটা হবে লার্নিং এর মধ্যে যে স্কুলের কারিকুলাম হতে পারে, স্কুল হতে পারে, স্কুলের টিচার হতে পারে, সে পড়ার যে রিসোর্স যেগুলি আছে এগুলি এনভায়রনমেন্টাল ফ্যাক্টর হতে পারে। তাহলে এখানে কোনটি কারেক্ট? অ্যাপটিটিউড এন্ড অ্যাটিটিউড বোথ আর পার্সোনাল ফ্যাক্টরস, মানে পার্সোনাল ফ্যাক্টর হচ্ছে বাচ্চার অ্যাপটিটিউড আর অ্যাটিটিউড, এটা পার্সোনাল ফ্যাক্টর, এটা সঠিক আছে। রিলিজন এন্ড অ্যাটেনশন বোথ আর পার্সোনাল ফ্যাক্টর, রিলিজন এন্ড অ্যাটেনশন এটা পার্সোনাল না, এটা হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, এটা হবে না। ইন্টারেস্ট এন্ড কমিউনিটি বোথ আর এনভায়রনমেন্ট, ইন্টারেস্টটা বাচ্চার নিজের থাকবে, এটা পার্সোনাল ফ্যাক্টর থাকবে, এটা হবে না। এজ এন্ড স্কুল বোথ আর এনভায়রনমেন্ট, এজটা হচ্ছে পার্সোনাল আর স্কুলটা হচ্ছে এনভায়রনমেন্টাল, এখানে বলে দিয়েছে শুধু এনভায়রনমেন্টাল, এটা হবে না। অপশন এটা হচ্ছে সঠিক। অ্যাপটিটিউড আর অ্যাটিটিউড হচ্ছে পার্সোনাল ফ্যাক্টর। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 30. In a socio-constructivist frame, learning and knowledge is socio-constructivist মানে socio-constructivist হচ্ছেন ভাইগোস্কি। ভাইগোস্কি কি বলেন যে বাচ্চারা শিখবে, যে কোনো জিনিস শিখবে কিভাবে গ্রুপের মধ্যে। তিনি সমাজকে ইম্পর্টেন্ট দিয়েছেন আর গ্রুপকে ইম্পর্টেন্ট দিয়েছেন। রেসিপ্রোকাল টিচিং, কোলাবোরেটিভ লার্নিং, পিয়ার লার্নিং, পিয়ার টিউটরিং, এগুলিকে ভাইগোস্কি ইম্পর্টেন্ট দিয়েছেন। ট্রান্সমিটেড বাই দি টিচার অর টু দি লার্নার্স, মানে টিচার জ্ঞানগুলো ভরে দিবে বাচ্চার মাথায়, এটা হবে না। ডিসকভার্ড ইন্ডিপেন্ডেন্টলি বাই দি লার্নার্স, ইন্ডিপেন্ডেন্টলি নয়, বাচ্চা কি করবে, বড়র হেল্প নেবে, এটা হবে না। co-constructed by the learners with support from the teachers, টিচারের সাপোর্টে বাচ্চারা co-construct জ্ঞানটা নির্মাণ করতে পারবে, টিচারের সাপোর্ট পেলে অবশ্য সঠিক আছে এটা। ডাইরেক্টেড এন্ড ডিরেক্টেড অনলি, শুধু টেক্সট বুক নয়, এটা হবে না। অপশন সিটা হচ্ছে co-constructed, বাচ্চা পিয়ার থেকে শিখবে, তারপরে টিচারের সাপোর্ট থাকবে, তখন গিয়ে সোশিও কনস্ট্রাকটিভিস্ট ফ্রেমওয়ার্ক বলা যাবে। অপশন সিটা হচ্ছে সঠিক। সো এখানে আমরা পেপার 2 ক্লাসটা কমপ্লিট করলাম। যদি বাকি ক্লাসগুলো দেখতে চান তাহলে দেখবেন, আর ক্লাসটা কিভাবে হয়েছে কমেন্টের মধ্যে জানাবেন। ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটা দেখার জন্য। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম এভরিওয়ান, নমস্কার, আদাব। সিডিপি পেপার 2 ক্লাস 5 হচ্ছে এই ক্লাসটা। যদি আপনি প্রিভিয়াস ক্লাসগুলো দেখতে চান, ডিসক্রিপশনের মধ্যে প্লেলিস্টের লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। যদি আপনি সিডিপির কমপ্লিট থিওরি দেখতে চান তাহলে
ডিসক্রিপশনের মধ্যে লিংক দেওয়া থাকবে, দেখে নেবেন, যেখানে পুরো থিওরি আলোচনা করা আছে বাংলা মিডিয়ামে, যেটি ইউটিউবের মধ্যে প্রথমবার আমি ডিসকাস করেছি। আপনি যদি একবার দেখেন তাহলে আপনার জন্য অনেক ভালো হবে। প্রত্যেকটা কনসেপ্ট ডিসকাস করা হয়েছে। যদি আপনার নোটসের দরকার প্রয়োজন, ফ্রি নোটস টেলিগ্রামের মধ্যে আমি দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। অনেক ভালো করে লেখা আছে, প্রিভিয়াস ইয়ার কোয়েশন থেকে এক একটি কনসেপ্টের টপিকগুলি লেখা আছে। যদি একবার পড়েন কনসেপ্টটা আপনার আরো ভালোভাবে ক্লিয়ার হবে। নোটসটা একবার আপনি পড়ে নেবেন। যদি আপনি বাংলা পেডাগজির ক্লাস দেখতে চান কিংবা বাংলা পেডাগজির নোটস বাই করতে চান, বাংলা পেডাগজির নোটসটা আমি সেল করছি পিডিএফ আকারে, কারণ আমি অনেক মেহনত করে এই পিডিএফটা তৈরি করেছিলাম, তার জন্য আমি বাংলা পেডাগজির নোটসটা সেল করছি। যদি আপনি বাই করতে চান তাহলে কন্ট্যাক্ট করে নেবেন। আজকে যে প্রথম কোয়েশন সেটি হচ্ছে, হিউম্যানস আর এবল টু লার্ন and remember new things in motor and cognitive domains throughout their lifespan. ডেভেলপমেন্টের ডোমেইন আছে, যেমন ফিজিক্যাল ডেভেলপমেন্ট, কগনিটিভ ডেভেলপমেন্ট, সোশিয়াল ডেভেলপমেন্ট, ইমোশনাল ডেভেলপমেন্ট, এগুলি হচ্ছে ডেভেলপমেন্টের ডোমেইন। এই ডোমেইন থেকে একটি যে মোটর ডোমেইন আছে, মোটর ডোমেইনটা হচ্ছে ফিজিক্যালের সাথে সম্পর্কিত, আর কগনিটিভ আপনার যতটুক বুঝার যে ক্ষমতা, যতটুক মেন্টাল রিলেটেড থাকবে, এগুলি কগনিটিভের মধ্যে পড়বে। এই যে আপনার বোঝার যে ক্ষমতা কিংবা আপনার যে মোটর ডেভেলপমেন্ট যেটা আছে, সেটা আপনি যদি বয়স হয়ে যায় তারপরে আপনি মনে রাখার জন্য প্রস্তুত থাকতে পারবেন, যে কোনো বয়সে মানে শিখতে পারবেন, যে কোনো নতুন জিনিস মনে রাখতে পারবেন থ্রু আউট লাইফ স্প্যান। এটা কথা বলছে, অবশ্য আপনি করতে পারবেন। যদি আপনি 50 বছরের হন, যদি আপনি ইংলিশ ভাষাটা শিখতে চান, অবশ্যই আপনি পারবেন। ভাষাটা শেখার যদি আপনি চেষ্টা করেন, আপনি নিশ্চয়ই শিখতে পারবেন। তারপরে মোটর, মোটর বলতে যেমন ক্রিকেট খেলা, মোটর ফিজিক্যাল ডোমেইনের মধ্যে মোটরটা পড়ে। মোটরের মধ্যে আছে ফাইন মোটর আর গ্রস মোটর। যেমন ক্রিকেট খেলাটা মোটর ডেভেলপমেন্টের মধ্যে পড়ে। যদি আপনি 10-12 বছরের সময় ক্রিকেট খেলছেন না, ছোট থাকতে খেলছেন না, কিন্তু আপনার বয়স 20 বছর কিংবা 25 বছর হয়েছে, আপনি খেলা শেখা শুরু করছেন, অবশ্যই আপনি পারবেন। আমাদের এভারশন যেটা আছে একদম সঠিক আছে। রিজন কি দিয়েছে, আউটকাম অফ সিভিয়ারলি ডিপ্রাইভড চাইল্ডহুড ক্যান ইজিলি চেঞ্জ ইন লেটার ইয়ার্স। এখানে গড়বড় করে দিল, কিন্তু এভারশনের মধ্যে যে জিনিসটা বলছে একদম সঠিক, কিন্তু রিজনের মধ্যে বলছে যে যদি চাইল্ডহুডে কোনো জিনিস, কোনো একটা ঘটনা ঘটে যায়, এই ঘটনাটা লেটার যে পরের বছরের মধ্যে সহজে ঠিক করা যাবে। একটা বাচ্চা যদি সেক্সুয়াল কোনো অ্যাবিউজ হয়ে যায়, এই যে তার যে ট্রমা যেটা থাকবে, পুরো নেক্সট তার যে বয়স হবে যখন, তখন পর্যন্ত তার পিতা এই জিনিসটা চাবে না। এটা এত সহজে ঠিক করা যাবে না। এই যে রিজন যেটা দিয়েছে, এই রিজনটা সঠিক নয়। এ হচ্ছে সঠিক আর আর হচ্ছে ভুল। অপশন 3 হচ্ছে সঠিক। এ ইজ ট্রু বাট আর ইজ ফলস। যে কোনো বয়সে আপনি মনে রাখতে পারবেন কোনো জিনিস শিখতেও পারবেন, কিন্তু আবার যদি আবার কোনো ঘটনা ঘটে যায় আপনার ছোটবেলার সময়, সেটা আবার অত সহজে ঠিক করা যাবে না। এটা এ হচ্ছে সঠিক আর রিজন হচ্ছে ভুল। নেক্সট কোয়েশ্চন নাম্বার 2, which of the প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট ডাজ দি ফলোইং এক্সাম্পল ইলাস্ট্রেট। এখানে একটি প্রিন্সিপালের উদাহরণ দেওয়া আছে, এটা কোন প্রিন্সিপালের মধ্যে পড়ে? দি ডেভেলপমেন্ট অফ চাইল্ড does not take a straight path, it turns back and then moves forward again. ডেভেলপমেন্ট যেটা আছে স্ট্রেট পাথ নয়, স্ট্রেট বলতে লিনিয়ার, মানে ডেভেলপমেন্টটা লিনিয়ার নয় এটা বলছে। আর ব্যাক অ্যান্ড ফোর্থ মানে এই রকমের যেটা, সেটা হচ্ছে স্পাইরাল ভাবে। এই জিনিসটা কোন প্রিন্সিপালের মধ্যে পড়ছে? এটা হচ্ছে প্রিন্সিপাল অফ ইউনিফর্মিটি মানে লিনিয়ারটা আসছে, লিনিয়ার নয়। তারপরে হচ্ছে প্রিন্সিপাল অফ স্পাইরাল অ্যাডভান্সমেন্ট, অবশ্যই এটা হচ্ছে প্রিন্সিপাল অফ
স্পাইরাল অ্যাডভান্সমেন্ট, মানে এক সোজা ডেভেলপমেন্টটা চলবে না। যেমন আপনার হাত ডেভেলপড হয়েছে, একটু লম্বা হয়েছে, কিন্তু লম্বা হওয়ার পর আবার কিছু সময় থেমে গেল, যে গ্রোথ যেটা কিছু সময় থামলো, আর হাতের মধ্যে যে মজবুততা আছে সেই মজবুততা আসতে লাগলো। কোনো এক সময় ডেভেলপমেন্টটা থামলো, কোনো এক সময়টা বাড়লো। ডেভেলপমেন্টের যে স্টেজ আছে, ইনফেন্সি, চাইল্ডহুড, তারপরে অ্যাডোলেসেন্স, সব সময় কি আপনি লম্বা হতে থাকেন? না, কোনো এক সময় একটা বাচ্চা তার যে ফিজিক্যাল গ্রোথ যেটা আছে সেটা ফাস্ট থাকে, কোনো এক স্টেজের মধ্যে স্লো থাকে। এটা কিসের উদাহরণ? হচ্ছে স্পাইরাল ডেভেলপমেন্টের। অপশন 2 হচ্ছে সঠিক, প্রিন্সিপাল অফ স্পাইরাল অ্যাডভান্সমেন্ট। ডেভেলপমেন্ট ইজ ইউনিডাইরেকশনাল। ডেভেলপমেন্ট ইউনিডাইরেকশনাল না, ডেভেলপমেন্ট হচ্ছে মাল্টি ডাইরেকশনাল। মাল্টি ডাইরেকশনাল বলতে একটা হচ্ছে সেফিলোকোডাল আর একটা হচ্ছে প্রক্সিমোডিস্টাল। ডাইরেকশনের মধ্যে এই দুইটি। সেফিলোকোডাল হচ্ছে যখন পা হইতে মাথা পর্যন্ত ডেভেলপমেন্ট হচ্ছে। প্রক্সিমোডিস্টাল যে কোনো একটা সেন্টার থেকে ডেভেলপমেন্ট যাচ্ছে। আপনার বুকের হাড্ডিটা প্রথমে ডেভেলপ হলো, তারপরে আস্তে আস্তে কাঁধের হাড্ডি ডেভেলপ হলো, তারপরে হাতের দিকে গেল। এটা হচ্ছে প্রক্সিমোডিস্টাল। ডেভেলপমেন্ট ইজ ডিসকন্টিনিউয়াস। ডেভেলপমেন্ট ডিসকন্টিনিউয়াস নয়, ডেভেলপমেন্ট হচ্ছে কন্টিনিউয়াস। যখন পেঁয়াজের কথা আসবে তখন হবে ডেভেলপমেন্ট ইজ ডিসকন্টিনিউয়াস। অপশন 2 হচ্ছে এখানের মধ্যে সঠিক, এটা প্রিন্সিপাল অফ স্পাইরালের মধ্যে পড়ে, যে ব্যাক অ্যান্ড ফোর্থ করতে থাকে। নেক্সট question number 3. Many parents demanded a ban on the popular cartoon show Shin-chan as their children were imitating the central character's unruly behavior. This illustrate is an important agency of socialization. অনেক প্যারেন্টসরা ক্লেম করেছেন যে শিনচেনটা ব্যান হওয়া দরকার। তার কারণ দিয়েছেন যে শিনচেনের যে ক্যারেক্টার আছে, আপনারা নিশ্চয়ই শিনচেন দেখেছেন, আমিও দেখতাম, কিংবা এখনো কোনো সময় ভাতিজার সাথে দেখি, ভালো লাগে। এই শিনচেনটা ব্যান করার জন্য অনেক প্যারেন্টস ডিমান্ড করেছেন। শিনচেনের ক্যারেক্টারটা একটু তাগড়াস টাইপের, মানে অনেক সময় ব্যাড ভাবে থাকে। এটা কি ধরনের সোশ্যালাইজেশন এজেন্সির উদাহরণ? মানে জাস্ট অতটুকু ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছে, জাস্ট প্রাইমারি সোশ্যালাইজেশন আর সেকেন্ডারি সোশ্যালাইজেশন, এই কোয়েশনটা। মিডিয়া সেকেন্ডারি সোশ্যালাইজেশন, মানে এখানে প্রাইমারি সোশ্যালাইজেশন না সেকেন্ডারি সোশ্যালাইজেশন, এটা হচ্ছে সেকেন্ডারি সোশ্যালাইজেশন। কারণ শিনচেনটা কোথায় দেখবে? টিভির মধ্যে দেখবে কিংবা মোবাইলের মধ্যে দেখবে, এটা তো মিডিয়ার মধ্যেই দেখবে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট এজেন্সি অফ সোশ্যালাইজেশন, মিডিয়া। অপশন 1টা হচ্ছে সঠিক। পিয়ার্স যে তার বন্ধু বান্ধব আছে তাদের কাছ থেকে, বন্ধু বান্ধবের কাছে তো টিভি দেখছে না, টিভি ঘরের মধ্যে দেখছে, মোবাইলের মধ্যে দেখছে। নেবারহুড আশপাশের লোক, যার পরিবারের আশপাশে যে লোকজন আছে তারা। রিলিজিয়ন ধর্ম থেকে কি শিনচেন শিখছে? না, মিডিয়া থেকে সে শিনচেনটা দেখছে, সেখান থেকে শিখছে। সে মিডিয়া হচ্ছে সেকেন্ডারি এজেন্ট অফ সোশ্যালাইজেশন। প্রাইমারি এজেন্ট হচ্ছে ফ্যামিলি, হচ্ছে প্রাইমারি এজেন্ট অফ সোশ্যালাইজেশন। বাকি যে জিনিস থাকবে সেটা সেকেন্ডারি সোশ্যালাইজেশন। আর অপশনের সময় কোনো সময় অপশনের সাথে খেলতে হবে। নেবারহুডটাকে কোনো সময় প্রাইমারির সাথে দিয়ে দেয়। নেক্সট question number 4. Which of the following statement about progressive education is correct? প্রোগ্রেসিভ এডুকেশন, প্রোগ্রেসিভ মানে ভালোর জন্য, এই যে ভালোর জন্য শিক্ষা, এটার মধ্যে কোনটি সঠিক হবে? অপশন 1 হচ্ছে ইট ইনভলভস লেকচার মেথড এন্ড গ্রুপিং অ্যাকর্ডিং টু দি এবিলিটি মার্কস অফ দি স্টুডেন্ট। যার যে মার্ক আছে সেই মার্ক অনুযায়ী আপনি গ্রুপ করছেন। যেমন কেউ পাচ্ছে 25 এর মধ্যে 25, এই 25 এর গ্রুপ একটা করছেন। কেউ পাচ্ছে 25 এর মধ্যে 3, কেউ পাচ্ছে 6, এই ধরনের 6 এর আলাদা গ্রুপ করলেন, 3 এর আলাদা গ্রুপ করলেন। এটা প্রোগ্রেসিভের উদাহরণ নয়। বাকি যে লেকচার মেথড নয়। প্রোগ্রেসিভ স্কুলের মধ্যে লেকচার মেথড করা হয় না, চাইল্ড সেন্টার্ড মেথড করা হয়, যেখানে বাচ্চাকে অ্যাক্টিভ রাখা হয়। লেকচার মেথডটাকে চক অ্যান্ড টক মেথডটা, মানে চক দিয়ে খালি জাস্ট লিখবেন আর আপনি টিচার হিসেবে বলবেন। প্রোগ্রেসিভ এডুকেশনের মধ্যে টিচার, স্টুডেন্ট দুই পার্টি অ্যাক্টিভ থাকবে।
এটা অপশন 1টা হবে না। অপশন 2 হচ্ছে ইট ইনভলভস ইন্ডিভিজুয়ালাইজড লার্নিং টেস্ট এট দি এন্ড অফ দি ইয়ার এন্ড র্যাঙ্কিং অফ স্টুডেন্ট বেসড অন মার্কস দিয়ে কখনো র্যাঙ্ক করা হবে না। আর টেস্টটা মানে বছরের শেষে নেওয়া হবে না, পুরো বছর আপনি অ্যাসেস করবেন, বাচ্চাদেরকে অবজার্ভ করবেন, ফরমেটিভ অ্যাসেসমেন্ট থাকবে, এটা হবে না। বাকি আপনি ইন্ডিভিজুয়ালাইজড লার্নিং করতে পারবেন। একটা বাচ্চা যদি কোনো ক্ষেত্রে কমই না থাকে, তার মধ্যে আপনি ইন্ডিভিজুয়াল ভাবে তাকে দেখতে পারবেন। অপশন 3 হচ্ছে ইট ইনভলভস এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং এন্ড অ্যাসেসমেন্ট থ্রু আউট এ ভ্যারাইটি অফ মেথডস। অ্যাসেসমেন্টটা নেওয়া হবে ভ্যারাইটি অফ মেথডস, পোর্টফোলিও, অ্যানেকডোটাল কিংবা অবজারভেশন কিংবা অ্যাক্টিভিটি, অনেক ধরনের মেথড ভ্যারাইটি থাকবে অ্যাসেসমেন্টের মধ্যে। আর বাচ্চাদের এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং থাকবে, বাচ্চারা এক্সপিরিয়েন্স অ্যাক্টিভিটি করে করে শিখবে। অবশ্য অপশন 3টা পজিটিভ। অপশন 4 হচ্ছে ইট ইনভলভস প্রোগ্রাম ইনস্ট্রাকশন অ্যান্ড ইউজ অফ রিওয়ার্ড অ্যান্ড এনকারেজ লার্নিং। পড়ার জন্য বাচ্চাদেরকে রিওয়ার্ড দেওয়া হবে, মানে তুমি পড়াটা শেষ করে নাও, পড়াটা করো, তার জন্য তোমাকে চকলেট দেবো আমি, তুমি তার জন্য পড়ো, না হবে না, কখনো রিওয়ার্ড এগুলি চেক করা হবে না প্রোগ্রেসিভ এডুকেশনের মধ্যে। অপশন 3টা হচ্ছে সঠিক, যে ইট ইনভলভস এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং এন্ড অ্যাসেসমেন্ট থ্রু আউট এ ভ্যারাইটি অফ মেথডস। বিভিন্ন মেথডে আপনি অ্যাসেসমেন্ট বাচ্চাদেরকে করতে পারবেন, শুধু সামেটিভ অ্যাসেসমেন্টের দিয়ে নয়, যে অপশন 2 এর মধ্যে বলছে সামেটিভ অ্যাসেসমেন্ট থাকবে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 5, Jean Piaget's proposed following sequence of development stage. ডেভেলপমেন্টের যে স্টেজ দিয়েছেন জিন পিয়াজে, এই স্টেজগুলি ইউনিভার্সাল থাকে, আর যে ডেভেলপমেন্টের রেট থাকে এই রেটটা ডিফারেন্ট থাকে, কিন্তু স্টেজটা প্রত্যেকের সেম থাকে। যদি ইন্ডিয়ার একটা বাচ্চা থাকে তাহলে তারও যে স্টেজ থাকবে, সিকোয়েন্সটা সেম থাকবে, আর আমেরিকার যদি বাচ্চা, এই স্টেজগুলি সেম থাকবে। যে কোনো জায়গার বাচ্চা স্টেজটা সেম থাকবে। প্রথম স্টেজটা হচ্ছে সেন্সরি মোটর স্টেজ। অপশন 2 আর 3 এর মধ্যে আছে সেন্সরি মোটর স্টেজ, প্রি অপারেশনাল, কনক্রিট, ফর্মাল, এটাই হচ্ছে সঠিক, SPCF। অপশন 2টা হচ্ছে সঠিক। সেন্সরি মোটর স্টেজ প্রথমে, তারপরে প্রি অপারেশনাল, তারপরে কনক্রিট, তারপরে ফর্মাল। সেন্সরি মোটর স্টেজের মধ্যে এই বছরটা হচ্ছে 0 থেকে 2, প্রি অপারেশনাল হচ্ছে 2 থেকে 7, আর কনক্রিট অপারেশন হচ্ছে 7 থেকে 11, ফর্মাল হচ্ছে 11 প্লাস এবাব, 11 থেকে 15 কিংবা প্লাস এবাব ধরে নেন। সেন্সরি মোটরের মধ্যে বাচ্চা নিজে নিজে তার সেন্সর দিয়ে শিখবে জিনিস। প্রি অপারেশনের মধ্যে তার মধ্যে সিম্বলিক থট আসবে। কনক্রিট অপারেশনের মধ্যে তার মধ্যে কনজারভেশন, অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং এইগুলি সে বুঝে যাবে। ফর্মাল অপারেশনের সময় সে ডিডাকটিভ রিজনিং করতে পারবে, অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং করতে পারবে। কনক্রিট অপারেশনের মধ্যে করতে পারবে। কনক্রিট বলতে যে জিনিস সামনে থাকবে সেই বিষয়ে সে চিন্তা করতে পারবে, আর যে জিনিস সামনে থাকবে না সে এই বিষয়ে চিন্তা করতে পারবে না কনক্রিটের মধ্যে। সে ফর্মালের অপারেশনের মধ্যে যে জিনিস সামনে থাকবে না সেই বিষয়ে চিন্তা করতে পারবে, সে ডিডাকটিভ রিজনিং করতে পারবে। নেক্সট question number 6. According to Jean Piaget, which of the following question will be answered only by the children in the formal operational stage? Formal operational stage এর বয়স হচ্ছে 11 থেকে 15 কিংবা 11 প্লাস ধরে নেন, কারণ অপশনের সাথে খেলতে হবে। অপশনের মধ্যে কোনটি দেবে সেটি যখন পরীক্ষার মধ্যে যাবেন তখন পড়বেন, বুঝবেন তখন। এই ফর্মাল অপারেশনাল স্টেজের মধ্যে বাচ্চা কোন কোয়েশ্চেনটি করতে পারবে? অপশন 1 হচ্ছে রনক ate 11 chocolates, his sister ate twice as many, how many chocolate they both ate together? ফর্মাল 11 বয়সের সময়, 11 যখন বয়স হয় তখন ফর্মাল স্টেজ আসে। কনক্রিট অপারেশন যেমন 7-8 বছরের একটা বাচ্চা, তাকে যদি বলেন যে তোমার ভাই 11টা চকলেট খেলো, তোমার বোন আরো ডাবল খেলো, তখন টোটাল কতটা হলো, অবশ্যই কনক্রিট অপারেশনের সময় এটা বলতে পারবে। এটা তো ফর্মুলা নয়। If A is greater than B and B is greater than C, what is the relation between A and C? A B থেকে বড়, B থেকে বড় আবার C, A আর C এর মধ্যে রিলেশন একটু ঝামেলার মতো আসছে
এই কোয়েশনটা। অপশন 3 হচ্ছে হাউ মেনি হোল নাম্বারস আর দেয়ার বিটুইন 67 এন্ড 81, এটাও কনক্রিট অপারেশনাল স্টেজের বাচ্চা বলে দিতে পারে। 7 + 9 কত, এটাও যে কোনো লেটার চাইল্ডহুডের বাচ্চাও বলে দিতে পারবে, কিংবা আর্লি চাইল্ডহুডের বাচ্চাও বলতে পারবে। তাহলে যেটি ঝামেলার মতো থাকবে কোয়েশন, এটাই ফর্মাল অপারেশনের মধ্যে করতে পারবে। অপশন 2টা হচ্ছে সঠিক অপশন। এই ধরনের কোয়েশন ক্লাস 6-7 এর মধ্যে থাকে। নেক্সট কোয়েশন নাম্বার 7, অ্যাকর্ডিং টু ল্যাব ভাইগোস্কি which of the following factor influence learning, লার্নিং এর সময় কোন ফ্যাক্টরগুলি ইনফ্লুয়েন্স করবে মানে প্রভাবিত করবে? সোশ্যাল ইন্টারঅ্যাকশন ভাইগোস্কির মতে, সোশ্যাল ইন্টারঅ্যাকশন, কালচারাল টুলস, ল্যাঙ্গুয়েজ। ভাইগোস্কি বলেছেন বাচ্চা যে সমাজের মধ্যে থাকে সেই সমাজ থেকে সে অনেক কিছু লার্নিং করে। কালচার, যে কালচার আছে তার, সেই কালচারটা অনেক প্রভাব ফেলে। ল্যাঙ্গুয়েজ, বাচ্চার ল্যাঙ্গুয়েজের থ্রুয়ে তার কগনিটিভ ডেভেলপমেন্ট হয়। বাচ্চা যদি ইংলিশ পড়া জানে তাহলে ইংলিশের লিটারেচার পড়বে, তার কগনিটিভ ডেভেলপমেন্টটা আরো ভালো হবে। যদি বাংলা ভাষা জানে সে বাংলা ভাষা পড়বে, তার কগনিটিভ ডেভেলপমেন্টটা আরো ভালো হবে। নেগেটিভ রিইনফোর্সমেন্ট, ভাইগোস্কি কখনো রিইনফোর্সমেন্টের কথা বলেন নাই, রিইনফোর্সমেন্টের কথা বলেছেন স্কিনার। এখানে ভাইগোস্কির সাথে কোনো সম্পর্কই নেই। আর নেগেটিভ তো হবে না যে আপনি পজিটিভ নয় নেগেটিভ রিইনফোর্সমেন্ট দিবেন, এটা তো হবে না। 1, 2 and 3 এই তিনটি ভাইগোস্কি ইম্পর্টেন্ট দিয়েছেন। ভাইগোস্কি যখন আসবে তখন দেখে নেবেন সোশিয়াল, কালচার, ল্যাঙ্গুয়েজ এই তিনটির সাথে যে কোনো একটি যদি থাকে তাহলে ভাইগোস্কি সঠিক হয়ে যাবে। সো 1, 2 and 3 অপশন 3 এর মধ্যে আছে 1, 2 and 3। নেক্সট কোয়েশ্চন নাম্বার 8, অ্যাকর্ডিং টু ল্যাব ভাইগোস্কি when teachers make adjust in the support extend to the child according to the child's current level of performance, it is referred to as। একটা বাচ্চা তার যে কারেন্ট লেভেল আছে, যেমন একটা বাচ্চা একটা পড়া যে কোনো একটা, আপনি তাকে বললেন যে তুমি এই কবিতাটা বলো, আমাদের গ্রাম কবিতাটা বললো, তখন বাচ্চা কবিতাটা বলতে শুরু করলো যে আমাদের ছোট গায়ে ছোট ছোট গড় আছে, তাকে সীতা সবে মিলি, পরে থেমে গেল, কিন্তু সে পারবে সম্ভাবনা আছে। তখন টিচার কি বললেন, তাকে সে তার সবে মিলে নাহিকে ওপর, এই যে একটু হিন্ট দিলেন, পরে আবার বাচ্চা পুরো কবিতাটা বলে গেল। এই যে একটা টেম্পোরারি হেল্প দিয়েছেন, প্রথমে দিয়ে সাপোর্ট দিয়েছেন বাচ্চাকে কবিতার একটা টুকরোটা বলে, এটা হচ্ছে স্ক্যাপফোল্ডিং। অপশন 4 যেটা সেটা হচ্ছে সঠিক অপশন, এটা হচ্ছে স্ক্যাপফোল্ডিং। বাকি রিইনফোর্সমেন্ট, কন্ডিশনিং এগুলি বিহেভিয়ারিস্টরা বলেন। মডেলিং এর থিওরিটা দিয়েছিলেন যেটাকে অবজারভেশন লার্নিং বলা হয়, আই থিঙ্ক বেন্ডুরা দিয়েছিলেন, যেখানে 4টা স্টেপ দিয়েছিলেন, অ্যাটেনশন, রিটেনশন, তারপরে প্রোডাকশন আর রিইনফোর্স, এগুলি দিয়েছিলেন অ্যালবার্ট বেন্ডুরা। যে একটা বাচ্চা জিনিসগুলো দেখে দেখে সে শিখবে, এই অবজারভেশন বা মডেলিংটা দিয়েছিলেন অ্যালবার্ট বেন্ডুরা। এখানে সঠিক অপশন হচ্ছে অপশন 4, এখানে স্কেপ ফোল্ডিং এর কথা বলা হয়েছে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 9, according to Lawrence Kohlberg the child's moral development in stage 3 maintaining mutual relation, the golden rule referred to stage where। কোহলবার্গ মরাল ডেভেলপমেন্টের থিওরি দিয়েছেন যে আমাদের মোরাল রিজনিং কিভাবে হয়, কিভাবে আমরা রাইট রং জিনিসটা বুঝি, এই জিনিসটার থিওরি কোহলবার্গ দিয়েছিলেন। এই থিওরির মধ্যে 3টা লেভেল দিয়েছেন, আর 3টা লেভেলের মধ্যে 6টা স্টেজ আছে। এক একটা লেভেলের মধ্যে 2টা স্টেজ আছে, টোটাল লেভেল হচ্ছে 3টা আর স্টেজ হচ্ছে 6টা। থার্ড যে স্টেজ আছে গুড বয় অ্যান্ড গুড গার্ল, এই গুড বয় অ্যান্ড গুড গার্লের কোনটি সঠিক হবে? দি চাইল্ড ওয়ান্টস টু প্লিজ অ্যান্ড হেল্প আদার্স, অবশ্য বাচ্চা প্লিজ মানে প্রশংসা পাওয়ার জন্য এই স্টেজের মধ্যে বাচ্চা কাজটা করে, যে তুমি পড়ে নাও, তুমি যদি পড়ে তাহলে তুমি অনেক ভালো মেয়ে, অনেক ভালো ছেলে, এইভাবে মা বলবে। মানে গুড বয় গুড গার্ল স্টেজের মধ্যে, গুড বয় গুড গার্ল স্টেজ 3 হচ্ছে, অপশন 1টাই সঠিক হচ্ছে। দি চাইল্ড আন্ডারস্ট্যান্ড দি সোশ্যাল সিস্টেম, এটা আই থিঙ্ক সোশ্যাল কন্ট্রাক্টের মধ্যে চলে যাবে, যে 4th স্টেজ যেটা আছে সেটার মধ্যে, যে রুল আছে সেই রুলটা বাচ্চা ফলো করবে। যদি বাচ্চাকে বলা হয় ঘরের মধ্যে
স্কুল থেকে কোনো দিকে যাবে না, তুমি ঠিক স্কুলের ঘরে আসবে, এটা রুলটা ফলো করতেই লাগবে। এটা হবে স্টেজ 4। এখানে বাকি অপশনগুলো পড়ার কোনো দরকার নেই, কারণ অপশন 1টাই সঠিক। অন্যের প্রশংসা পাওয়ার জন্য কাজটা করে স্টেজ 3 মধ্যে। সেই স্টেজ 3 হচ্ছে গুড বয় অ্যান্ড গুড গার্ল ওরিয়েন্টেশন। নেক্সট কোয়েশ্চন হচ্ছে কোয়েশ্চন নাম্বার 10। হাওয়ার্ড গার্ডেনার প্রপোজ দ্যাট। হাওয়ার্ড গার্ডেনার মাল্টিপল ইন্টেলিজেন্সের থিওরি দিয়েছেন যে ইন্টেলিজেন্স একটা নয়, ইউনিফ্যাক্টর নয়। ইন্টেলিজেন্সের অনেক থিওরি অনেকজনে দিয়েছেন, চার্লস পিয়ারম্যান আরও আছেন, তারা ইন্টেলিজেন্সের থিওরি দিয়েছেন, বুদ্ধির থিওরি। অ্যালফ্রেড বিনে, থিওডোর সাইমন, এগুলি ইন্টেলিজেন্সের থিওরি দিয়েছেন। হাওয়ার্ড গার্ডেনার সব থেকে বেশি প্রভাব ফেলেছে কিংবা বেশি ফেমাস যে থিওরিটা হয়েছে সেটা হচ্ছে হাওয়ার্ড গার্ডেনার যে থিওরি দিয়েছিলেন মাল্টিপল ইন্টেলিজেন্স, মানে অনেক ধরনের ইন্টেলিজেন্স থাকে, কোনো একটা ইন্টেলিজেন্স নয়, একজনের মধ্যে কয়েকটি ইন্টেলিজেন্সও থাকতে পারে। 8টা ইন্টেলিজেন্সের টাইপ দিয়েছিলেন, প্রথমে 7টা দিয়েছিলেন ফ্রেমস অফ মাইন্ড বুকের মধ্যে, আই থিঙ্ক 1983 মধ্যে, কিন্তু পরে রিভাইজ আবার থিওরি আসছে যেটার মধ্যে 8টা ইনক্লুড করা হয়েছে। ন্যাচারালিস্টিক ইন্টেলিজেন্সটাকে অ্যাড করা হয়েছে। সো গার্ডেনারের মতে এখানে কোনটি সঠিক হবে? ইন্টেলিজেন্স ইজ এ প্র্যাকটিক্যাল গোল ওরিয়েন্টেড। প্র্যাকটিক্যাল গোল এটা নয়। ইন্টেলিজেন্স কম্প্রাইজেস 7 ইন্টেলিজেন্স ইন হায়ারার্কিয়াল অর্ডার। 7 ইন্টেলিজেন্স নয়, 8 ইন্টেলিজেন্স। আর হায়ারার্কিয়াল অর্ডার মানে এক একটা স্টেজ আছে, ওই স্টেজ হবে তারপরে নেক্সট স্টেজ, এই ধরনের, এটা নয়। ইন্টেলিজেন্স ইজ এ জেনারেল ইন্টেলিজেন্স, এটা দিয়েছিলেন চার্লস পিয়ারম্যান, এটা হবে না। জি ফ্যাক্টর এটার মধ্যে আছে, জি ফ্যাক্টর মানে জেনারেল ইন্টেলিজেন্স। অপশন 4 হচ্ছে ইন্টেলিজেন্স কম্প্রাইজেস অফ সেভারাল কাইন্ডস অফ হিউম্যান অ্যাবিলিটিস। মানুষের মধ্যে সেভারাল কাইন্ডস মানে অনেক ধরনের ইন্টেলিজেন্সের কথা বলা হচ্ছে। হাওয়ার্ড গার্ডেনার মাল্টিপল ইন্টেলিজেন্সের থিওরিও দিয়েছেন। অপশন 4টা হচ্ছে সঠিক, সেভারাল কাইন্ডস হতে পারে ইন্টেলিজেন্স, একটি থাকবে না, কয়েকটি আছে ইন্টেলিজেন্স। নেক্সট কোয়েশ্চন নাম্বার 11। সেভারাল টেলিভিশন কমার্শিয়াল deficit men and women in stereotypical roles. How should a teacher discuss this issue in the classroom? আচ্ছা, টিভির মধ্যে যে টিভি কিংবা কমার্শিয়ালের মধ্যে স্টিরিওটাইপিক্যাল রুলস দেখাচ্ছে। টিভির মধ্যে যেমন অ্যাডভাইস দেখাচ্ছে যে টয়লেট সাফ করার একটা অ্যাডভাইস, আপনি এই যে অ্যাডভাইসের মধ্যে দেখাচ্ছে অক্ষর কুমার জাস্ট হারপিকটা এনে দিয়েছেন আর একজন মেয়ে টয়লেটটা সাফ করছে। জাস্ট আমি মাইন্ড করবে না, এক্সাম্পলটা দিলাম। এই যে মেয়ে টয়লেট সাফ করছে, এই ধরনের যে অ্যাডভাইস যেগুলো আছে এইগুলোর বিষয়ে টিচার কিভাবে ক্লাসের মধ্যে ডিসকাস করবে যে মেয়ে শুধু টয়লেট সাফ করবে না, একজন ছেলেও টয়লেট সাফ করতে পারে, এই ধরনের যে এটা যে ইস্যু একটা, এটা কিভাবে ডিসকাস করতে পারে। অপশন 1 হচ্ছে শি শুড এনকারেজ স্টুডেন্ট টু অ্যাকসেপ্ট স্টেটমেন্ট। এই যে এডসটা দেখাচ্ছে বাচ্চাদেরকে অ্যাকসেপ্ট করে নেবে না, এটা হবে না। এই যে স্টিরিওটাইপিক্যাল সবসময় ডিসকাস করানো হয়, ক্লাসের মধ্যে ডিসকাস করে বাচ্চা ডিবেট করানো হয় এই স্টিরিওটাইপিক এগুলি দিয়ে, যখন ডিসকাস করবে তখন জিনিসটা তারা বুঝতে পারবে। She should encourage students to analyze it critically and arrive at reasoned decision. অবশ্য বাচ্চাকে এনকারেজ করবে যে তুমি ক্রিটিক্যালি এটাকে অ্যানালাইজ করো যে কেন হচ্ছে, একজন ছেলেও এইভাবে করতে পারবে, এটা এর জন্য বাচ্চাকে এনকারেজ করতে পারে। অপশন 2টা পজিটিভ লাগছে। অপশন 3 হচ্ছে she should encourage students to reach conclusion on the basis given fact. এখানে তো কোনো এই অ্যাডস এর মধ্যে ফ্যাক্টস কিছু দেওয়া হয় নাই, এটা হবে না। she should encourage students to imitate the behavior, মানে যে জিনিসগুলো দেখছে ঠিক ওইভাবে তারা নিজেও বিহেভ করবে, যে মেয়েরা টয়লেট সাফ করবে আর ছেলেরা ঘরে বসে বসে টিভি দেখবে কিংবা মোবাইল দেখবে, এটা নয়। অপশন 4টা হবে না। আচ্ছা, এটা এই এক্সাম্পলটা দিয়ে কোনো ধরনের মাইন্ড করবে না, জাস্ট হঠাৎ চলে আসলো মুখের মধ্যে তাই বলে দিলাম। নেক্সট কোয়েশ্চন নাম্বার 12.
In the context of cognitive and language development, who said thought comes first then language? Cognitive development থিওরি দিয়েছিলেন জিন পিয়াজে। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থট একটা যে থিওরি আছে, এই থিওরির মধ্যে যে কে ল্যাঙ্গুয়েজ আসে না থট আসে প্রথমে, এটার বিষয়ে থিওরি একটা আছে যে থট কামস ফার্স্ট দেন ল্যাঙ্গুয়েজ, প্রথমে থটটা আসে তারপরে ভাষা আসে। যেমন একটা বাচ্চা সামনে একটা যে কোনো একটা জিনিস দেখলো, একটা বল দেখলো, বল দেখার পর সাথে সাথে তার মাথার মধ্যে কিছু না কিছু একটা প্রথমে জিনিস আসবে, তারপরে সে বলবে এটা তো বল। মানে প্রথমে তার মাথায় কিছু একটা জিনিস আসবে, থটটা প্রথমে আসবে, তার বিচার কিংবা চিন্তাটা প্রথমে আসবে, আর পরে সে বলবে জিনিসটা। এই কথাটা বলেছেন জিন পিয়াজে। অপশন 1টা হচ্ছে সঠিক। আর লেভ ভাইগোস্কি বলছেন না যে ল্যাঙ্গুয়েজ প্রথমে আসবে আর থট পরে আসবে, এটা লেভ ভাইগোস্কি বলেন না, এটা অনেকের কনফিউশন থাকে। প্রথমে ল্যাঙ্গুয়েজ কিংবা প্রথমে থট এই ধরনের কোনো কিছু ভাইগোস্কি বলে নাই। ভাইগোস্কি বলেছেন যে থট আর ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটা শুরুয়াতি স্টেজ, মানে বাচ্চা প্রথম বয়সে বাচ্চা এই যে থট আর ল্যাঙ্গুয়েজটা ইন্ডিপেন্ডেন্ট থাকে, আর পরে এক হয়ে যায়, মার্জ হয়ে যায় পরে অ্যারাউন্ড 3 ইয়ার্স কিংবা অ্যারাউন্ড 5 ইয়ার্সের মধ্যে এটা মার্জ হয়ে যায়। এই কথা ভাইগোস্কি বলেন। ভাইগোস্কি বলেন না যে ল্যাঙ্গুয়েজ প্রথমে আসবে পরে থট আসবে, এটা ভাইগোস্কি বলেন না। কিন্তু পিয়াজে বলেছেন যে প্রথমে থটটা আসবে পরে ল্যাঙ্গুয়েজ আসবে। অপশন 1টা হচ্ছে সঠিক। এখান থেকে যদি আপনি এই জায়গা ভুলে যান তাহলে এই জিনিসটা লিখে নেন, থট কামস ফার্স্ট দেন ল্যাঙ্গুয়েজ, যাতে আরেকবার এই জায়গার মধ্যে কনফিউশন ক্রিয়েট না হয় যে কি বলা, এটা নিয়ে অনেকের কনফিউশন থাকে। আই থিঙ্ক আপনারা লিখে নিলে ভালো হবে যে পিয়াজে বলেছেন থট কামস ফার্স্ট দেন ল্যাঙ্গুয়েজ, প্রথমে থট আসে পরে ল্যাঙ্গুয়েজ আসে। আর ভাইগোস্কি বলেছেন ইনিশিয়াল স্টেজের মধ্যে থট আর ল্যাঙ্গুয়েজ সেপারেট থাকে, পরে মার্জ হয়ে যায় অ্যারাউন্ড 5 ইয়ার্সের মধ্যে। কিন্তু ল্যাঙ্গুয়েজ আগে আসে আর থট পরে আসে, এটা বলেন নাই। Next question number 13. Which of the following statement regarding proposal made by National Education Policy 2020 NEP is not correct? NEP 2020 মধ্যে এখানে কোনটি সঠিক হবে না? অপশন 1 হচ্ছে NEP 2020 propose that variety of method strategies such as group work and role plays be used for assessment. অ্যাসেসমেন্টের জন্য আপনি ভ্যারাইটি অফ মেথড ইউজ করবেন, স্ট্র্যাটেজিস বিভিন্ন ধরনের ইউজ করবেন, গ্রুপ ওয়ার্ক, রোল প্লে এই ধরনের ক্লাসের মধ্যে এইগুলো করাবেন। অবশ্যই এটা পজিটিভ আর এটা সঠিক আছে। NEP 2020 proposes shift from formative to summative, এখানে গড়বড় হয়ে গেছে। NEP 2020 এটা প্রপোজ করেছে যে সামেটিভ থেকে ফরমেটিভে নেওয়া দরকার। সামেটিভের মধ্যে জাস্ট বছরের শেষে এক্সামটা নেওয়া হয়, বা হাফ ইয়ারলি আর যে অ্যানুয়ালি একদম লাস্টে যে এক্সামটা নেওয়া সেটা। এখানে শিফট এটার মধ্যে করা আছে সামেটিভ থেকে ফরমেটিভের মধ্যে, মানে পুরো বছর বাচ্চাদেরকে আপনি অ্যাসেস কিংবা অবজার্ভ করবেন, আর অবজার্ভের সময় বিভিন্ন ধরনের মেথড কিংবা বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি আপনি ইউজ করতে পারবেন। অপশন 2টা হচ্ছে নেগেটিভ, ভুল। অপশন 3 হচ্ছে NEP 2020 propose that apart from assessment by the teacher, other ways such as self-assessment and peer assessment should be encouraged. Self-assessment বাচ্চা নিজেকে অ্যাসেস করতে পারে, বাচ্চার যে ফ্রেন্ডসগুলো আছে তারাও বাচ্চাকে অ্যাসেস করতে পারেন, অবশ্যই এটা ইনক্লুড করা হয়েছে। অপশন 4 হচ্ছে NEP 2020 proposes that report card students should be include progressive in the cognitive affective psychomotor domain. বাচ্চার কগনিটিভ, তার এফেক্টিভ, তার সাইকোমোটর প্রত্যেকটি যেন ইনক্লুড হয় তার রিপোর্ট কার্ডের মধ্যে। রিপোর্ট কার্ডটা 360 ডিগ্রি হয়, হলিস্টিক ডেভেলপমেন্টের রিপোর্ট কার্ড হয়। অবশ্য অপশন 4টা সঠিক, একমাত্র অপশন 2টা ভুল, আর এটাই আমাদের সঠিক অপশন। নেক্সট কোয়েশ্চন নাম্বার 14. Should terms take slow learner, brilliant and অ্যাভারেজ বি ইউজ ডিসক্রাইব স্টুডেন্ট ইন এ ক্লাসরুম? একটা ক্লাসরুমের মধ্যে আপনি একজন টিচার হিসাবে কি বলবেন যে তুমি স্লো লার্নার, তুমি অনেক ব্রিলিয়ান্ট, তুমি এভারেজ, এটা কি বলবেন
এটা কখনো বলবেন না। ইয়েস, এটা কখনো ইয়েস নয়, এটা নো হবে। নো, ইয়েসটা কেটে দেন। অপশন 2 আর 4। অপশন 2 হচ্ছে নো, দিস টার্মস লেবেল চিলড্রেন বেসড অন এবিলিটি এন্ড নন ইনক্লুসিভ। অবশ্য এখানে ইনক্লুসিভ হবে না, ইনক্লুসিভ মানে প্রত্যেকের জন্য। আর এই যে এটা এবিলিটি দেখাতে হবে, এই বাচ্চা ক্যাটাগরাইজ করে দিবেন আপনি এখানের মধ্যে। তার এবিলিটি দিয়ে আপনি তার যোগ্যতা আপনি মাপছেন, এই জন্য এটা হবে না যে তুমি অনেক ভালো পড়া পারো আর অনেক কম পড়া পারো, এটা আপনি বলবেন না ক্লাসরুমের মধ্যে। কারণ বাচ্চার ইমোশনাল উইক হতে পারে, এই জিনিসটা করার জন্য কখনো বাচ্চাকে লেবেল করা যাবে না। অপশন 4 নো দিস ক্যাটাগরিজ আর সাফিসিয়েন্ট, নো সাফিসিয়েন্ট, এখানে এটা হবে না। অপশন 2টা হচ্ছে সঠিক, মানে লেবেল করা হয়ে যাবে যদি এইগুলো জিনিসগুলো আপনি বলেন। স্লো লার্নার কিংবা ব্রিলিয়েন্ট কিংবা অ্যাভারেজ, এগুলো যদি বলেন বাচ্চাকে লেবেল করা হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 15। Which kind of diversity should a teacher respect and include her classroom? একজন টিচার ক্লাসরুমের মধ্যে কি ধরনের ডাইভার্সিটিস গুলো রেসপেক্ট করবেন? রিজনাল, সোশিও কালচারাল, ইকোনমিক, লিঙ্গুইস্টিক। একজন টিচার একটা বাচ্চা যা নিয়ে আসে প্রত্যেক কিছুকে টিচার রেসপেক্ট করবেন, তাকে সম্মান করবেন, চাহে তার রিজনাল হোক আর তার সোশিও কালচার হোক, সে গরিব হোক, সে ধনী হোক, সে ভাষা বলতে পারো কিংবা না পারো, তাকে সম্মান করব। এই কোয়েশনের মধ্যে সিটেড মার্কস দিয়েছে কারণ এখানে অল অফ দি অ্যাবাভ হওয়া দরকার ছিল। টিচার প্রত্যেক জিনিস বাচ্চার রেসপেক্ট করবেন। এটা আপনি আরেকটি অপশন অ্যাড করে নেন। অল অফ দি অ্যাবাভ, এটা হবে সঠিক। এখানে প্রত্যেক জিনিস টিচার রেসপেক্ট করবেন। নেক্সট কোয়েশ্চন নাম্বার 16। Murthy, a grade 4 student, is able to read only at the level of grade 1 student. He also has difficulty matching sound, spelling words and reading letters. Murthy shows characteristic of. Murthy ক্লাস 4-এ পড়ে, আবার 4-এ পড়ে কিন্তু সে ক্লাস 1-এর পড়াগুলো পড়তে পারে, মানে 4 পর্যন্ত 4-এর পড়াগুলো পড়তে পারে না। তার মেন্টাল যে লেভেল আছে সেটা ক্লাস 1-এর, শুধু সে ক্লাস 1-এর পড়াগুলো পড়তে পারে। তারপরে সে সাউন্ড ম্যাচিং সাউন্ড করতে পারে না, যেমন KH হ কিংবা CH চ, এইগুলোকে সে মিল করতে পারে না। স্পেলিং ওয়ার্ডস, তারপরে রিডিং লেটার্স, তারপরতেও যেমন রিডিং লেটার্স বিকে ডি পড়ছে, এই ধরনের অসুবিধাটা হচ্ছে। এটা কিসের ক্যারেক্টারিস্টিক? ডিসপ্লেক্সিয়া, ডিসক্যালকুলিয়া, ডিসলেক্সিয়া, ডিসফেজিয়া। ডিসফেজিয়া ভাষার সাথে সম্পর্কিত, ভাষা বলতে অসুবিধা হলে ডিসফেজিয়া হবে। ডিসপ্লেক্সিয়া হচ্ছে মোটর, যেমন বাচ্চা মোটর স্কিলের সাথে সম্পর্কিত, বাচ্চা জুতার লেজটা বাঁধতে পারছে না, শার্টের বটনগুলো লাগাতে পারছে না, এটা হচ্ছে ডিসপ্লেক্সিয়ার উদাহরণ। ডিসক্যালকুলিয়া একটা বাচ্চা ম্যাথস সম্পর্কিত অসুবিধা হচ্ছে, ক্যালকুলেশনে অসুবিধা হচ্ছে, নাম্বার রিভার্স করতে পারছে না, তখন ডিসক্যালকুলিয়া। এটা হচ্ছে ডিসলেক্সিয়ার উদাহরণ। পড়তে অসুবিধা হচ্ছে, সাউন্ড ম্যাচ করতে পারছে না, এটা হচ্ছে ডিসলেক্সিয়ার উদাহরণ। নেক্সট কোয়েশ্চন নাম্বার 17। এ টিচার ক্যান আইডেন্টিফাই ক্রিয়েটিভ চিলড্রেন ইন হার ক্লাস বাই। ক্লাসের মধ্যে একটা ক্রিয়েটিভ চিলড্রেন কিভাবে আইডেন্টিফাই করা যাবে, টিচার কিভাবে বুঝবেন? দেয়ার এবিলিটি টু থিঙ্ক কনভার্জেন্টলি নয়, ক্রিয়েটিভ চিলড্রেনদের থিঙ্কিংটা ডাইভার্জেন্ট থাকে। দেয়ার পপুলারিটি এবং পিয়ার্স। পপুলারিটি যে কোনো গিফটেড না হলে কিংবা ক্রিয়েটিভিটি না হলেও পপুলারিটি আমাদের মধ্যে থেকে যায়, যদি আমরা অনেক মারধর করি তাহলেও পপুলারিটি বেড়ে যায়, সো এটা হবে না। দেয়ার ইনোভেটিভ স্টাইল অফ থিঙ্কিং। হ্যাঁ, যখন আপনি কোনো একটা কিছু বলেন তখন তারা নতুন একটা আইডিয়া দেবে। ইনোভেটিভ মানে অরিজিনাল, নতুন নতুন কোনো জিনিস আইডিয়া তারা আবিষ্কার করবে, তাদের তখন আমি বুঝতে পারবো এই স্টুডেন্টটা গিফটেড। দেয়ার সিলেকশন অফ সিম্পল এন্ড রিকল নয়, রিকল নেগেটিভ। অপশন 3টা হচ্ছে সঠিক। নেক্সট কোয়েশ্চন নাম্বার 18। হোয়াট আর দি ফলোয়িং বিহেভিয়ার্স প্রাইমারি ক্যারেক্টারিস্টিক অফ, মানে এখানে কি ধরনের
কিসের ক্যারেক্টারিস্টিক এই যে বিহেভিয়ারগুলো? ইম্পালসিভিটি, লো অ্যাটেনশন স্প্যান, ফিডগেটিং, ইনএবিলিটি টু সিট ফর লং, কিছু সময় সে একটা জায়গার মধ্যে বসে থাকতে পারে না, সে অ্যাটেনশনটা তার ভালো নয়, পড়াগুলো মনোযোগ দিয়ে শুনে না। এটা কিসের উদাহরণ, কিসের ক্যারেক্টারিস্টিক? অটিজম, গিফটেডনেস, অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার, ক্রিয়েটিভিটি। এটা হচ্ছে ADHDর লক্ষণ। একটা বাচ্চার অ্যাটেনশনটা এক জায়গার মধ্যে কিছু সময় থাকে না, কিছু সময় বসতেও পারে না, তার ইম্পালস করে। অপশন 3 হচ্ছে সঠিক অপশন। নেক্সট কোয়েশ্চন নাম্বার 19, which of the following strategies does not promote inclusion? Inclusion মানে প্রত্যেককে অ্যাড করা, এডুকেশন ফর অল। সো এখানে নেগেটিভ অপশন লাগবে আমাদের, নট বলছে। ফ্লেক্সিবল গ্রুপিং, অবশ্য গ্রুপ ফ্লেক্সিবল থাকবে, এটা পজিটিভ। ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন, এটা পজিটিভ। অ্যাবিলিটি গ্রুপিং আর রিজনেবল কারিকুলাম অ্যাকোমোডেশন। রিজনেবল কারিকুলাম অ্যাকোমোডেশন মানে বাচ্চার নিড অনুসারে আপনি কারিকুলামকে ডিজাইন করছেন, এটা হবে। কিন্তু অ্যাবিলিটি গ্রুপিং, এই যে আমাদের আগের কোয়েশ্চনের মধ্যে একটি ছিল যে স্লো লার্নার আর এভারেজ লার্নার, এই ধরনের একটা গ্রুপ তৈরি করে নিলেন। স্লো লার্নারের একটা গ্রুপ আর এভারেজের একটা গ্রুপ আর গিফটেডের আরেকটা গ্রুপ। কখনো আপনি গ্রুপিং অ্যাবিলিটি করবেন না। যদি গ্রুপিং করেন তাহলে আপনি হেটেরোজেনিয়াস গ্রুপিং করবেন। গ্রুপিং এর মধ্যে টাইপ আছে হোমোজেনিয়াস, হেটেরোজেনিয়াস। হোমোজেনিয়াসের মধ্যে প্রত্যেক সেম অ্যাবিলিটির বাচ্চা থাকবে, হেটেরোজেনিয়াসের মধ্যে ডিফারেন্ট অ্যাবিলিটিস বাচ্চা থাকবে। সো অপশন 3 হচ্ছে সঠিক, নট বলেছিল। Next question number 20, which of the following is not a characteristic of child giftedness? একটা বাচ্চা মানে গিফটেডনেস এর ক্যারেক্টারিস্টিক কোনটি থাকবে না? এখানে আপনি আরো 3টি অপশন গিফটেডনেস এর পেয়ে যাবেন। হাই লেভেল অফ কমিটমেন্ট, অবশ্য গিফটেডরা হাই লেভেল কমিটমেন্ট থাকে, যে যত সময় না আমি কোয়েশ্চনটা সলভ করব উঠবো না, হাই লেভেল কমিটমেন্ট থাকবে। প্রেফার ওয়ার্কিং ইন্ডিপেন্ডেন্টলি অন টাস্ক, অবশ্য তারা যদি গ্রুপ না থাকে মানে নিজে কাজ করতে একটু ভালোবাসে অবশ্য। অ্যাবিলিটি টু রিকগনাইজ মাল্টিপল অপশন হোয়াইল ওয়ার্কিং অন প্রবলেমস, যখন সে যে কোনো একটা প্রবলেম সলভ করবে তখন মাল্টিপল সলিউশন বার করবে, অবশ্য সঠিক। এগারনেস টু রিপিট দি সেম টাস্ক মাল্টিপল টাইমস, একটা কাজ করছে তখন বারবার রিপিট করবে, এটা হবে না। অপশন 4টা হচ্ছে সঠিক, এটা গিফটেডনেসের উদাহরণ নয়। গিফটেডনেস থেকে অনেক কোয়েশ্চন আছে, এই যে বাকিতে 3টা অপশন স্টপ করে একবার পড়বেন। নেক্সট কোয়েশ্চন নাম্বার 21, এ টিচার শুড এমপ্লয় ক্লাসরুম ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিস হুইচ ফোকাস অন, মানে ক্লাসরুম ম্যানেজ কিভাবে করবে একজন টিচার, ক্লাসরুমের মধ্যে যে গন্ডগোল আছে এই ধরনের গন্ডগোল, এটা এই পরিস্থিতিটা কিভাবে ম্যানেজ করবে। এটা কন্ট্রোলিং দ্য ক্লাস থ্রু রিজিড রুলস, একদম সব এই কথা বলবে না, এই ধরনের না, এটা হবে না। ফ্লেক্সিবল থাকবে। এক্সপেক্টিং সেম বিহেভিয়ার ফ্রম অল চিলড্রেন, প্রত্যেক বাচ্চারা সেম বিহেভিয়ার করবে, মানে প্রত্যেক শান্ত হয়ে বসে থাকবে কিংবা সব সেম করবে না, আমাদের মধ্যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স আছে, এটা হবে না। মেকিং স্টুডেন্টস এবল টু অল রুলস উইথাউট কোয়েশনিং, যে বাচ্চারা কোয়েশন করবেই না, যদি বাচ্চা কোয়েশন করে না তাহলে বাচ্চা মোটিভেট বোঝা যাবে না, এটা হবে না। গিভিং এম্পল অপরচুনিটিস ফর সেলফ রিফ্লেকশন, অবশ্য এই ধরনের অপরচুনিটিস আপনি প্রোভাইড করবেন যে বাচ্চা সে নিজে রিফ্লেক্ট করতে পারে যে আমি কেন এটা করছি, আমি পড়া বোঝার চেষ্টা করছি না, সে নিজেকে রিফ্লেক্ট করবে। অপশন 4টা পজিটিভ, যখন বাচ্চাকে অ্যাক্টিভ দেখা যাবে তখন সেই অপশনটা সঠিক হবে, অপশন 4 হচ্ছে সঠিক। নেক্সট কোয়েশ্চন নাম্বার 22, which of the most effective strategy to encourage conceptual development in children, একটা বাচ্চার যে একটা কনসেপ্টের প্রতি ভালোভাবে ডেভেলপ হয় তাহলে কোনটি সবথেকে পজিটিভ হবে এখানের মধ্যে, যে কনসেপ্টটা বুঝছে আরো ভালোভাবে যেন তার কনসেপ্টটা ভালোভাবে বুঝে। কিপিং পানিশিং, বাচ্চাকে যদি পানিশ দেন তাহলে তো আর সে কনসেপ্টটা জিজ্ঞাসাই করবে না। গেটিং চিলড্রেন টু ফরগেট অল কনসেপ্ট, পুরানা কনসেপ্টটা ভুলে যাবে আর নতুন কনসেপ্ট রুট করে নেবে, রুটটা নেগেটিভ। কখনো পুরানা কনসেপ্ট ভুলে নতুন কনসেপ্ট
হবে না, নতুন কনসেপ্ট পুরানো কনসেপ্টের সাথে কানেক্ট করে নতুন কনসেপ্ট দিতে হয়। Give a variety of example and non-example and encourage students to use reasoning. অবশ্য আপনি এই ধরনের এক্সাম্পল দেবেন যে এক কনসেপ্ট আছে, যেমন সিমেট্রির কনসেপ্ট আছে কিংবা ট্রায়াঙ্গেলের কনসেপ্ট আপনি বুঝাচ্ছেন, এটা হচ্ছে ট্রায়াঙ্গেলের একটা এক্সাম্পল, ট্রায়াঙ্গেল এঁকে দেখালেন, তারপরে একটা সার্কেল এঁকে দেখালেন যে এটা হচ্ছে ট্রায়াঙ্গেল আর এটা হচ্ছে সার্কেল, এটাকে আমরা ট্রায়াঙ্গেল বলতে পারবো না। এই যে পারবো না বললে একটা সার্কেলের উদাহরণ দিলেন, এটা হচ্ছে নন এক্সাম্পল। এক্সাম্পল তার ট্রায়াঙ্গেলের এক্সাম্পল আপনি ট্রায়াঙ্গেল দিয়ে দিলেন, সাথে আরেকটা এক্সাম্পল দিয়ে দিলেন সার্কেলের, যে এটা ট্রায়াঙ্গেল হতে পারে না, এটা হচ্ছে নন এক্সাম্পল। সো অবশ্যই অপশন 3টা হচ্ছে সঠিক। রিওয়ার্ডিং স্টুডেন্ট ইচ টাইম, প্রত্যেক কনসেপ্টের জন্য আপনি তাকে রিওয়ার্ড করবেন যে সাব্বাস সাব্বাস বেটা, আরো করবে, আরো ভালো, এই ধরনের, এটাও হবে না। অপশন 3টা হচ্ছে সঠিক। নেক্সট কোয়েশ্চন নাম্বার 23, ইফেক্টিভ টিচিং ইনক্লুডস, কোন দিকে ভালো টিচিং, ভালো টিচিং এর মধ্যে কি ইনক্লুডস থাকবে? টেকিং কেয়ার অফ ইমোশনাল নিডস অফ স্টুডেন্ট, বাচ্চার ইমোশনাল যেটা থাকবে, আপনি ইমোশনাল দিকটা খেয়াল রাখবেন, অবশ্য তখন টিচিংটা ইফেক্টিভ হবে। অ্যাডাপ্টিং কারিকুলাম অ্যান্ড অ্যাসেসমেন্ট টু স্টুডেন্টস নিড, বাচ্চার নিড অনুসারে কারিকুলাম আর অ্যাসেসমেন্টগুলো অ্যাডাপ্ট করা হবে, ডিজাইন করা হবে। ফ্লেক্সিবল গ্রুপিং ফর পেয়ার ইন্টারাকশন, গ্রুপ ফ্লেক্সিবল থাকবে, পেয়ার ইন্টারাকশন জন্য থাকে, বন্ধুদের সাথে আলাপ আলোচনা, গ্রুপ ডিসকাশন এগুলি থাকে। এমপ্লয়িং রিজিড ক্লাসরুম, রিজিড নয় ফ্লেক্সিবল। অপশন 1, 2 and 3 সঠিক হবে। অপশন 2 হচ্ছে সঠিক। দেখেন 4টা যদি এলিমিনেট করতে পারতেন, অপশন 1ও এলিমিনেট, 4ও এলিমিনেট, 3ও এলিমিনেট করে আনসার বের হলো অপশন 2টা। আচ্ছা, যদি ক্লাসটা ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন আর কমেন্টের মধ্যে কিছু কমেন্ট করবেন, যাতে আমি মোটিভেট থাকি ক্লাস দেওয়ার জন্য। কমেন্ট করলে ক্লাস দিতে উৎসাহ লাগে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 24, রেখা প্রোভাইডেড এ ম্যাপ অফ ইন্ডিয়া উইথ ল্যান্ডফর্মস অ্যান্ড রিভার্স টু হার স্টুডেন্টস অ্যান্ড এনকারেজ দেম টু মেক initiative guesses about the location of major cities in her approach of teaching is, এটা মানে কি ধরনের অ্যাপ্রোচ? রেখা একজন টিচার ম্যাপ দিয়েছেন, ম্যাপ দিয়ে বলছেন যে তোমরা সিটিজ গুলো গেস করো। এটা কি রুট মেমোরাইজেশন? না, এখানে রুট মেমোরাইজেশন মুখস্থ করার কিছু নয়, ডিসকভারি লার্নিং, মানে তারা খুঁজবে ম্যাপের মধ্যে কোন সিটি, উত্তরপ্রদেশ কোথায় আছে, আসাম কোথায় আছে, তারপরে দেশপুর কোথায় আছে, এইগুলি জিনিসটা খুঁজবে, তারা ডিসকভারি লার্নিং করবে। অপশন 2 সঠিক আছে। এখানে ডাইরেক্ট ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে না। এক্সপোজিটরি টিচিং মানে যে কোনো ভাবে বাচ্চার দিমাগের মধ্যে ইনফরমেশনটা চলে যায়, ভরে যায়, এটা হবে না। এক্সপোজিটরি এটা নেগেটিভ থাকে, এক্সপোজিটরি টিচিং এটা নেগেটিভ থাকে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 25, presentation of a concept and its sub-concept in hierarchical and interconnected manner is called, একটা যে কোনো একটা কনসেপ্ট ধরে নেন পেঁয়াজের কয়টা স্টেজ আছে? 4টা স্টেজ, SPCF একটা কনসেপ্ট। তারপরে আর কি আছে? সেন্সরি, যেমন প্রি অপারেশনালের সাথে একটু সম্পর্কিত আছে কনক্রিট, কারণ যে জিনিসটা প্রি অপারেশনাল বুঝতে পারছে না কনক্রিট অপারেশনাল বুঝে ইন্টার কানেক্টেড করে নিলেন বোঝার জন্য, যে জিনিসগুলো বুঝতে পারবে না বাচ্চা সে কনক্রিট অপারেশনাল বুঝবে, একটা ইন্টার কানেক্টেড করলেন। একটা এইভাবে আপনি গ্রাফিক ডিজাইন করলেন, এই যে এটা হচ্ছে গ্রাফিক্যাল ডিজাইন অপশন কিংবা গ্রাফিক্যাল অর্গানাইজার, অপশন 3টা হচ্ছে সঠিক। নিমোনিক্স হচ্ছে যে কোনো জিনিস মনে রাখার একটা টেকনিক, যেমন আপনি SPCF এগুলি সেন্সরি মোটর স্টেজ, কনক্রিট, তারপরে প্রি অপারেশনাল, তারপর ফরম্যান, এগুলি আপনি SPCF মনে রাখার জন্য একটা টেকনিক তৈরি করলেন, এটা হচ্ছে নিমোনিক্স। অ্যালগরিদমের মধ্যে স্টেপ থাকে, যে কোনো একটা প্রবলেম সলিউশন করার স্টেপ 1 থাকবে, স্টেপ 2 থাকবে, স্টেপ 3 থাকবে, এটা যে কোনো ধরনের স্টেপ বাই স্টেপ করতে লাগবে, সেটা হচ্ছে অ্যালগরিদম। হিউরিস্টিক আপনি জোগাড় করবেন, যে কোনো যে জোগাড়ও থাকে ডিসকভার করবেন, এই ধরনের জিনিসটা হিউরিস্টিকের মধ্যে থাকবে। এটা হচ্ছে অর্গানাইজিং, গ্রাফিক
অর্গানাইজার, অপশন 3টা হচ্ছে সঠিক। নেক্সট কোয়েশ্চন নাম্বার 26, several educational reports are revealing that students are underperforming than the expected learning levels. The first unit of analysis to understand the gap should be, আচ্ছা সেভারেল অনেক এডুকেশনাল রিপোর্টার্স কি করছে, রিপোর্ট দিচ্ছে, মানে রিভিল করছে। রিভিল মানে কি, খোলাসা করছে যে একটা বাচ্চা 4-এর আছে কিন্তু তার ক্লাস 1-এর পড়াগুলো পড়তে পারছে না। এটা কেন হচ্ছে, এই গ্যাপটা কেন হচ্ছে? এটা সিস্টেম, চাইল্ড, কমিউনিটি, প্যারেন্ট। যখন একটা বাচ্চা এই ধরনের কোনো জিনিস করতে পারছে না, বাচ্চা ফেল করছে, তখন আপনি সিস্টেমকে দোষ দেবেন, মানে সিস্টেমের জন্য অপশন 1টা হচ্ছে সঠিক। এখানে বাচ্চার কোনো দোষ নেই, সিস্টেমটাকে আপনি বলবেন যে সিস্টেমের কারণে বাচ্চা শিখতে পারলো না, যেমন স্কুলে ভালো পড়া হলো না, স্কুলের সিস্টেমটা ঠিক ছিল না, এটা অপশন 1টা হচ্ছে সঠিক। নেক্সট কোয়েশ্চন নাম্বার 27, চিলড্রেন্স ইন্ট্রিনসিক মোটিভেশন টু লার্ন ইনক্রিজড ওয়েন, বাচ্চার ইন্ট্রিনসিক মোটিভেশন কখন ইনক্রিজড হবে, মানে বাড়বে। ইন্ট্রিনসিক মোটিভেশন রিজন নিজের কাছে, লকাস অফ কন্ট্রোল সেলফের মধ্যে থাকবে। লার্নিং ইজ সেন্টার অ্যারাউন্ড রিওয়ার্ড এন্ড পানিশমেন্ট, এগুলো এক্সট্রিনসিক মোটিভেশনের মধ্যে থাকবে, এটা এখানে হবে না। লার্নিং স্ট্র্যাটেজিজ ফোকাস অন মিয়ার মেমোরাইজেশন এন্ড রিকল, এটাও ইন্ট্রিনসিক থাকবে না। দেয়ার লার্নিং এনভায়রনমেন্ট ফস্টার দেয়ার সেন্স অফ বিলঙ্গিং অ্যান্ড এজেন্সি, অবশ্যই লার্নিং এনভায়রনমেন্ট, যাতে এনভায়রনমেন্টটা ভালো হয়, বাচ্চা বুঝতে, যে টিচার যে জিনিস পড়াচ্ছেন ভালোভাবে বোঝাচ্ছেন, তখন তো বাচ্চার এই কনসেপ্টের প্রতি কিংবা ক্লাসের প্রতি মনোযোগ আসবে। অবশ্যই অপশন 3 পজিটিভ আছে। দি টিচার এনকারেজ অবিডিয়েন্স এন্ড অ্যাডপ্ট স্ট্যান্ডার্ডাইজড মেথড, নট ফ্লেক্সিবল মেথড কিংবা ডিফারেন্সিয়েটেড মেথড ইউজ করবেন, অপশন 3টা হচ্ছে সঠিক। মানে এনভায়রনমেন্ট বলতে এটা বোঝাচ্ছে যে একজন টিচার যাতে বাচ্চাকে ভালো করে বুঝাতে পারেন, এই জিনিসটা যদি ভালো করে বুঝান তাহলে তো তার সাবজেক্টের প্রতি ইন্টারেস্টটা বাড়বে। Question number 28, which emotion would facilitate the process of meaningful learning? Learning একটা হচ্ছে রুট লার্নিং আর একটা হচ্ছে মিনিংফুল লার্নিং। রুট লার্নিংটা নেগেটিভ থাকে আর মিনিংফুল লার্নিংটা পজিটিভ থাকে। মিনিংফুল লার্নিং বাচ্চা অ্যাক্টিভ থাকে, বাচ্চার অ্যাক্টিভলি পার্টিসিপেট করে, মানে ক্লাসটা ভালো থাকে। এই মিনিংফুল লার্নিং এর মধ্যে বাচ্চা ইন্টেন্সিভ ভাবে পড়ে। সেম থাকলে তো বাচ্চা মিনিংফুল লার্নিং হবে না, রুট লার্নিং হবে। যে ক্লাসের মধ্যে আমি লাজ লজ্জা পাবো যদি আমি শিখি না, কিংবা ফেল যদি আমি পাস না করি তাহলে আমাকে মানুষ লজ্জা দেবেন, তো সেখানে মিনিংফুল লার্নিং হবে না। ফেয়ার ডরের জন্য যদি আমি পাস না করি বাবা আমাকে মারবেন, এখানে মিনিংফুল লার্নিং হবে না। হোপলেস যদি আশাই থাকে না তাহলে মিনিংফুল লার্নিং হবে না। কিউরিওসিটি, যদি বাচ্চার মধ্যে কিউরিওসিটি থাকে, মানে আপনার মধ্যে যদি কিউরিওসিটি থাকে, আপনি পড়তে চান, যদি আপনার মধ্যে কিউরিওসিটি থাকে তাহলে মিনিংফুল লার্নিং বলা যাবে। আপনি খুঁজবিন করবেন কিভাবে পড়বেন, কোথা থেকে পড়বেন, একটা কিউরিওসিটি থাকা দরকার পড়ার জন্য, তখন আপনার লার্নিংটা মিনিংফুল হবে। অপশন 4টা হচ্ছে সঠিক। যদি আপনার মধ্যে কিউরিওসিটি থাকে না, আপনি লার্নিং করতে পারবেন না। নেক্সট কোয়েশ্চন নাম্বার 29, assertion and reasoning. Teachers must encourage children to share the naive and intuitive theories that they construct. অবশ্যই বাচ্চাদেরকে টিচার এনকারেজ করা দরকার যে তোমাদের যে নাইভ থিওরিজগুলো আছে তোমরা আমার কাছে শেয়ার করো কিংবা ক্লাসের মধ্যে শেয়ার করো, অবশ্যই এটা দরকার। নাইভ থিওরিজ বলতে এই থিওরিজগুলো যে একটা বাচ্চা মনে করে যখন সে হাতে তার হাঁটার সাথে সাথে আসমানটা তার সাথে চলছে এটা মনে করে, কিংবা চন্দ্রটা তার সাথে চলছে এটা মনে করে। যদি সে ঘরে থাকে, ঘর থেকে উঠোনের মধ্যে বার হয় দেখে আসমান তার ওখানে তার সাথে আছে, আবার সে সড়কের মধ্যে যায় সাথে সাথে আসমান চলে যাচ্ছে। এই ধরনের থিওরি হচ্ছে নাইভ থিওরিজ। আপনি যদি নাইভ থিওরিজ মনে করেন, যেমন আপনি একটা শালিক পাখি দেখলে বলেন যে আজকে
কি হবে, একটা শালিক পাখি দেখেছি আমার কোনো একটি বিপদ আসবে, এটা হচ্ছে নাইট থিওরিজ। এই ধরনের জিনিসটা ক্লাসের মধ্যে ডিসকাস করা বা শেয়ার করা অবশ্যই উচিত, এটা ভালো, টিচার এনকারেজ করা উচিত। অল চিলড্রেন স্টার্ট অফ উইথ প্রিকনসেপশন অফ রিয়েলিটি অ্যান্ড দিস কানেক্টস ইনফ্লুয়েন্স দেয়ার আন্ডারস্ট্যান্ডিং ইন স্কুল। অবশ্যই যদি ক্লাসের মধ্যে গিয়ে তারা এই জিনিসগুলো শেয়ার করে, তার যে প্রিকনসেপশন মানে আগের থেকে যে ধারণা আছে সেটা পরিবর্তন হবে, সে শুদ্ধ জিনিসটা হকিকত জিনিসটা বুঝতে পারবে না, এটা এরকম না, এটা ওই রকম। both A and R2 R is the correct explanation of A, option 1 টা হচ্ছে সঠিক, একটি আরেকটির সাথে রিলেটেড আছে। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 30 আর লাস্ট কোয়েশ্চন এই পেপারে। What text should be focused upon in a socio-constructivist classroom? socio-constructivist ক্লাসরুমের মধ্যে কি জিনিসটা ফোকাস করা হবে? কনস্ট্রাকটিভিস্ট মানে বাচ্চা জ্ঞান নির্মাণ করতে পারবে, এই ধরনের যারা থিওরি দিয়েছেন যেমন পিয়াজে, বাইগস্কি। এখানে সোসিও কনস্ট্রাকটিভিস্ট বলছে, সোসিও কনস্ট্রাকটিভিস্ট হচ্ছেন বাইগস্কি। এখানে বাইগস্কির মতে মানে কি সঠিক হবে, কোন জিনিস ফোকাস করবেন? টেক দি টাস্ক দ্যাট আর চ্যালেঞ্জিং এন্ড অ্যালাউ ক্রিটিক্যাল থিঙ্কিং। এই রকমের অ্যাক্টিভিটিসগুলো থাকবে যে চ্যালেঞ্জিং আর যাতে বাচ্চারা ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারে। অবশ্যই এটা সঠিক লাগছে, অপশনগুলো পড়ে নেই পরেরটা। অপশন 2 হচ্ছে টাস্ক দ্যাট আর রিপিটেটিভ এন্ড মেকানিক। এই রিপিটেটিভের জন্য মেকানিক এটা পজিটিভ নয়। টাস্ক বেসড অন রিকলিং নয়। টাস্ক দ্যাট ডু নট পারমিট কোয়েশনিং বাই দি চিল্ড। বাচ্চা যদি কোয়েশন করে না তাহলে কিভাবে হবে, হবে না। অপশন 1 টা হচ্ছে সঠিক। টাস্কটা চ্যালেঞ্জিং থাকে, বাচ্চার ভালো লাগে, ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারে, ক্রিটিক্যাল থিঙ্কিং পজিটিভ নেগেটিভ প্রত্যেক জিনিসটা দেখতে পারে। অপশন 1 টা হচ্ছে সঠিক। সো এখানে আমাদের 30টা কোয়েশ্চন কমপ্লিট হলো সিডিপির পেপার 2 কোয়েশ্চন। যদি ক্লাস ভালো লাগে ক্লাস লাইক করবেন, আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন যে এখানে পেপার 2 ক্লাস করানো হয়েছে, প্রিভিয়াস ক্লাসগুলো যেন দেখে। পেপার 1 পেপার 2 এই ধরনের কিছু নয়, পেপার 1 এর কোয়েশ্চন পেপার 2 এর মধ্যে আছে আর পেপার 2 কোয়েশ্চন পেপার 1 এর মধ্যে আসছে। 5টা ক্লাস দেখেছেন নিশ্চয়, যে কোনো ধরনের তফাৎ নেই, প্রত্যেক কনসেপ্ট সেম, থিওরিটা সেম, কোনো ধরনের তফাৎ নেই। যে ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলো দেখে যান, অবশ্যই রেজাল্টটা আপনার ভালো হবে। সিডিপির নোটসটা টেলিগ্রাম থেকে ডাউনলোড করে একবার পড়ে নেবেন। অবশ্যই আমি জানি আপনারা লেটস লার্নের নোটসকে সব থেকে বেশি প্রিফারেন্স দেবেন, 100% এগ্রি আমি, লেটস লার্ন সব থেকে বেস্ট। বাট আমি যে নোটসটা তৈরি করেছি, লেটস লার্নের নোটস কিংবা আরও অন্যান্য বই, তারপরে প্রিভিয়াস ইয়ার প্রত্যেকটি দেখে প্রত্যেকটি ইনক্লুড করে আমি নোটসটা তৈরি করেছি। একটা কনসেপ্টের সাথে যতটি কোয়েশনের মধ্যে ঘুমিয়ে ফিরিয়ে দেয় প্রত্যেকটি আমি ইনক্লুড করে থিওরিটা লিখেছি, আপনারা পড়বেন একবার হলেও। বাংলা পেডাগজির ক্লাসগুলো দেখবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন, যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাকে।